Yes, sir. দেখো, তো আমরা আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব, যেহেতু আমাদের রুটিন অনুযায়ী আজকে রয়েছে তোমাদের জুলজি, তাই তো? মানে তোমাদের জুলজিই থাকে, কারণ তোমাদের জুলজি পড়তে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে জুলজি যে ক্লাস 2 আজকে, কারণ প্রথম ক্লাস তোমাদের ম্যাডাম নিয়েছিল, তো আজকে তোমাদের ক্লাস 2। এই ক্লাস 2 তে আমরা কি পড়বো? ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা। ঠিক আছে, প্রথমে আমরা এই টপিকটা পড়বো। তোমাদের গ্রুপে আমি অনেক আগে জুলজির নোট দিয়ে দিয়েছিলাম, তাই না? অর্থাৎ এর বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই দিয়েছিলাম, আশা করি সবাই তোমরা পেয়েছো, তাই তো? Yes, sir. হ্যাঁ, এইভাবেই তোমাদের নোটস দেওয়া হবে। ঠিক আছে, যা টপিক রয়েছে, যা সিলেবাস রয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিলেবাস, সেকশন 1 করে তোমাদের টোটাল সেকশন 5 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা সেকশনে আমরা এইভাবেই, যেভাবে তোমাদের নোটস প্রোভাইড করা হচ্ছে সেইভাবেই করা হবে। ঠিক আছে, তো তোমাদের একটা শিডিউল পাঠানো হয়েছিল, তাতে মনে হয় এই সেকশন 1টা আমার নামেই রয়েছে, মানে আমি পড়াবো। তবে চিন্তার কিছু কারণ নেই, বাকি যে পোর্শন গুলো রয়েছে, যে যে জিনিসগুলো তোমাদের অসুবিধা হবে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আপাতত আমার ভাগে যে পার্টটা রয়েছে সেকশন 1, ঠিক আছে, এখানে ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা, এইটাই আজকে আমরা পড়বো। তোমরা সিলেবাস সবাই দেখে নিয়েছো, ডিসকাস করার কোনো দরকার নেই আর, বহুবারই তোমাদেরকে বলা হয়েছে। হুম। তো এই প্রথম যে ইউনিটটা রয়েছে, মানে প্রথম যে সেকশনটা রয়েছে, তার আন্ডারে আমরা ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা। ঠিক আছে, একদম ধরে ধরে পড়বো আমরা, খুব তাড়াহুড়া করবো না, কারণ আমাদের হাতে যথেষ্ট টাইম রয়েছে। আমরা এরকম এক একটা করে টপিক আমরা ডিসকাস করব। ঠিক আছে, আবার পরের ক্লাস যখন আমার আসবে, আমরা এই স্ট্রাকচারাল অর্গানাইজেশন এন্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়ান, এটা আমরা পড়বো। ঠিক আছে, তো এইভাবেই চলবে আর কি, এইভাবেই আমরা ধীরে ধীরে স্টাডি করবো। তো তোমরা নিশ্চয়ই রুটিনটা সবাই দেখে নিয়েছো, তাই না? বা রুটিনটা তোমাদের গ্রুপে দেওয়া রয়েছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি নিজেই তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। ঠিক আছে, যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়েছিল কি বার? মঙ্গলবার। এখানে বৃহস্পতিবার আছে ক্লাস পাচ্ছ, শনিবার একটা ক্লাস পাবে। ঠিক আছে, তো সেই তারপরে হচ্ছে কি তোমাদের রবিবার মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট। এবং মক টেস্টের কোশ্চেন গুলো আমরা চেষ্টা করব, মানে সাজেস্টিভ কোশ্চেন দেওয়ার চেষ্টা করব, মানে যে কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষার আসার উপযোগী, সেই ধরনের কোশ্চেন তোমাদেরকে মক টেস্টে দেওয়া হবে। ঠিক আছে, মক টেস্টের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো, যে বা যেদিনকে ধরো রবিবার মক টেস্টটা দিলে তোমরা বুঝে যাবে, কিছুই নয়, তোমাদের তিনটে টপিকের উপর আলাদা আলাদা তিনটে লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে, লিঙ্ক দেওয়া হবে, যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কে তোমাদের এই বিষয়গুলোই থাকবে, যে জিনিসগুলো আমরা ক্লাসে পড়াচ্ছি। তো প্রত্যেকটা লিঙ্ক, তাহলে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, তোমরা প্রত্যেকটা লিঙ্কে জাস্ট ক্লিক করলেই, ঠিক আছে, তোমাদের মক টেস্ট ওপেন হয়ে যাবে। সেখানে যেমন ভাবে অনলাইন পরীক্ষা দিতে হয়, এবিসিডি 4টা অপশন থাকে, প্রত্যেকটা অপশন তোমরা ক্লিক করবে, দিয়ে লাস্টে সাবমিট করলে তোমার সাবমিশন হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে তোমার রেজাল্ট দেখাবে আর কি। রেজাল্টে তোমরা দেখতে পাবে যে কতটা তোমরা, কোনটা কতটা ঠিক করেছো, কটা ভুল করেছো, এবং কত নাম্বার তোমরা পাচ্ছ, এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। কি বলা, বুঝতে পারলে? তো এই হচ্ছে মক টেস্ট। আর একটা বলেছিলাম যে তোমাদের টাইম ব্যাপারটা অনেকেই তোমরা আশঙ্কা প্রকাশ করছিলে। দেখো, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত টাইম দেওয়া রয়েছে, তবে তোমরা চেষ্টা করবে এই টাইমে কমপ্লিট করে দেওয়া। না হলে দেখতেই পাচ্ছ রুটিন অনুযায়ী সমস্ত ক্লাস চলছে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরই প্রবলেম হয়ে যাবে তখন, তাই না? তাই জন্য তোমাদেরকে বলছি, যেদিনকে কাজ সেদিনকেই করে দেবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের, আজকে যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি, কাল মানে ওই আগের দিন আমি তোমাদের প্রথম ক্লাসে ছিলাম, কিছুক্ষণ বলেছিলাম তোমাকে। তো সেক্ষেত্রে চেষ্টা করবে সবাই লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, লাইভ ক্লাস সবাই চেষ্টা করবে অ্যাটেন্ড করার জন্য, না হলে ওই রেকর্ড ক্লাসগুলো রেকর্ড হয়েই থাকবে। আমি ক্লাসে মানে প্রতিটা ক্লাসেই বলি, সেটা এসএসসি হোক বা তোমাদের পিএসসি হোক, তো আমি সবাইকে বলি যে লাইভ ক্লাস সবসময়, মানে তোমরা হচ্ছে কি অ্যাটেন্ড করবে, কারণ দেখতেই পাচ্ছ টোটাল 4 দিন, মানে 3 দিন তোমাদের লাইভ ক্লাস। ঠিক আছে, তার মধ্যে দেখো 1.5 ঘন্টা করে টাইম। ঠিক আছে, যে করে হোক এই টাইমটা তোমরা বার করবে। ঠিক আছে, আমি জানি অনেকের হয়তো মানে ডিনার হতে অনেক লেট হয়ে যায় বা এই টাইমের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, চেষ্টা করবে ডিনার করতে করতেও তোমরা ক্লাস শুনতে, সঙ্গে হচ্ছে ডিনার করবে। হ্যাঁ, মানে কোনো মতে যাতে লাইভ ক্লাসটা যাতে মিস না হয়, তাতে তোমাদেরই দেখবে
এই এই এফর্টটা তোমার কিন্তু একদিন তোমাকে রেজাল্ট তোমাকে দিবে। ঠিক আছে, সেটা তোমরা পরে বুঝতে পারবে, এখন হয়তো বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। যাই হোক, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকে যে আলোচনার বিষয়, অর্থাৎ ফাইলাম প্রোটোজোয়া, ঠিক আছে, প্রথমে আমরা তার জেনারেল ক্যারেক্টারিস্টিক দেখবো, তারপর ক্লাসিফিকেশন আপ টু ফাইলাম, ঠিক আছে, এর ক্লাসিফিকেশনটা আপ টু ফাইলাম আমরা দেখবো। ঠিক আছে, তো এই প্রোটোজোয়া শুরু করার আগে, ঠিক আছে, আমি প্রত্যেকটা ক্লাসেই যে জিনিসটা পড়াই সেটা হচ্ছে, দেখো, 5 কিংডম ক্লাসিফিকেশন। কি পড়বো আমরা? 5 কিংডম ক্লাসিফিকেশন, কারণ ক্লাসিফিকেশন জানাটা দরকার রয়েছে। ঠিক আছে, হঠাৎ করে আমরা প্রোটোজোয়া না শুরু করে আগে এই জিনিসটা তোমরা দেখে নাও। কি পড়বো আমরা? 5 কিংডম। সবাই শুনতে পাচ্ছ তো? কারোর অসুবিধা হচ্ছে না শুনতে? সবাই ভয়েস টয়েস সব শুনতে পাচ্ছ? একটু একটু রেসপন্স করবে। সবাই একটু রেসপন্স করবে। সবার ঠিক আছে? সবাই সবাই দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ? Yes, sir. ওকে ওকে, ঠিক আছে। দেখো তাহলে 5 কিংডম ক্লাসিফিকেশন। এর আগের দিন তোমাদের একটু প্রবলেম হয়েছিল, তাই তো? ম্যাডামের ক্লাসে একটু প্রবলেম হয়েছিল, তোমাদের স্লাইড চেঞ্জ হচ্ছিল না, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছিল, তাই তো? আসলে হ্যাঁ স্যার। হ্যাঁ, ম্যাডামের নতুন ক্লাস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে ঠিক হয়ে যাবে। আমি দেখলাম পরে রেকর্ডেড ভিডিওটা, তো সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নাও ওই ক্লাসটা, তোমাদের বাকি ক্লাসগুলো দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, প্রথম দিন ম্যাডাম ক্লাস নিয়েছিল, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। যাই হোক, তো দেখো 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা যে জিনিসটা দেখব, যে তোমরা জানো নিশ্চয়ই যে R.H. হুইটেকার, সবাই নাম জানো, হুইটেকার, ইনি 1969-এ যে ক্লাসিফিকেশন করেছিলেন সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। মানে এর আগেও অনেক ক্লাসিফিকেশন হয়েছে, যেটা আমরা পরে পড়বো, তোমাদের সিলেবাসে রয়েছে। কিন্তু আমরা আজকে প্রথমে নর্মালি দেখার চেষ্টা করব কি না, এই R.H. হুইটেকারের যে 1969-এ 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন, সেই ক্লাসিফিকেশনটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ এই ক্লাসিফিকেশন দেখলে আমরা এই একটা মানে জিনিসটা জানতে পারবো যে কিভাবে প্রত্যেকটা অর্গানিজমসে তার ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা অনেকটাই জানা যায়। কি বলা, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এটা কোনো মতেই বাদ দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে প্রথমে দেখো R.H. হুইটেকার, তিনি 5টি যে কিংডমে ভাগ করেছিলেন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। প্রথমে দেখো এখানে ময়রা, তারপর দেখতে পাচ্ছ এখানে প্রোটিস্টা, তারপর দেখতে পাচ্ছ প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এবং হচ্ছে ফানজাই। কেউ একটা আনমিউট করে রেখেছো, বাবাকে মিউট করে দাও। যখন কিছু বলবে তখন তুমি আনমিউট করে বলবে, ঠিক আছে? এখন আপাতত মিউট করে রাখো। যখন কোনো জিনিস বুঝতে অসুবিধা হবে বা তোমার প্রবলেম হবে, তখন তুমি আনমিউট করে আমাকে থামিয়ে তোমার কোশ্চেনটা করবে। বাকি সময়টা তুমি মিউট করে রাখবে, তাতে সবারই সুবিধা হবে। তো দেখো তাহলে এখানে কি কি বললাম, তাহলে মনে রাখ। 2 নম্বর হচ্ছে তোমার প্রোটিস্টা, 3 নম্বর হচ্ছে তোমার প্লান্টি, 4 নম্বর হচ্ছে এনিমেলিয়া, আচ্ছা, 5 নম্বর হচ্ছে তোমার ফানজাই। তুমি উপর থেকে নিচে তুমি বলতে পারো, বা অনেকে বলতে পারো যে প্রোটিস্টা করে ফানজি বলাটা উচিত ছিল, এটা 3 নম্বর করতে পারো। এটা হচ্ছে কি তোমার প্লান্টিটাকে 4 নম্বর, 5 নম্বর হচ্ছে কি তোমার এনিমেলিয়া করতে পারো, ওটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, এটাকে 3 নম্বর করো। তো সেক্ষেত্রে দেখো, এই যে ক্লাসিফিকেশন, আমরা অনেক ক্লাসিফিকেশন থাকতে থাকতে এটাকে বেশি বললাম কেন, যে হঠাৎ করে 5 কিংডম বললাম কেন? তার কারণ হচ্ছে কি, মোস্ট অ্যাকসেপ্টেড যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে দেখো 5 কিংডম ক্লাসিফিকেশন, মানে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে কি তোমার 5 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের জন্য কিছু প্যারামিটার লাগে। প্যারামিটার মানে যার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করা হয়। তো দেখো প্রথমে এই জিনিসটাকে দেখো, যেখানে আমি ডট ডট করে দাগ দিচ্ছি, ঠিক আছে, তো মনেরা এবং বাকি যে সমস্ত কিংডম রয়েছে, তো মনেরা হচ্ছে তোমার জানো যে এরা হচ্ছে তোমার প্রোক্যারিওটস, প্রোক্যারিওটস, আর বাকি যারা উপরে রয়েছে এরা সমস্ত হচ্ছে কি না ইউক্যারিওটস। ঠিক আছে, তাহলে প্রথমে ভাগ হয়ে গেল কি, মনেরা হচ্ছে প্রোক্যারিওট এবং বাকিরা সবাই হচ্ছে কি ইউক্যারিওটস।
এবং পরবর্তীকালে দেখো, তাহলে তোমরা বলতে পারো যে মনেরা হচ্ছে তোমার কি প্রোক্রিওটিক, আর তোমার হচ্ছে প্রোটিস্টা, প্লান্টি, অ্যানিমেলিয়া, ফাঞ্জাই এরা আছে ইউক্যারিওটিক। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে নেক্সট যে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছিল সেটা কি না, ভালো করে দেখো, এখান থেকে নিচে অর্থাৎ প্রোটিস্টা এবং মনেরা এরা হচ্ছে তোমার ইউনিসেলুলার, এবং উপরে যারা রয়েছে এরা হচ্ছে তোমার মাল্টি সেলুলার। ওকে, দেখো তাহলে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে যারা হচ্ছে তোমার মনেরা তারা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, প্রোটিস্টা হচ্ছে তোমার ইউক্যারিওটিক ইউনিসেলুলার, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এবং ফাঞ্জাই এরা কি বলবো আমরা না ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো সবাই? একটা বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে তো? Yes, sir. ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা। এবার দেখো তাহলে এই তিনটেকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এবং ফাঞ্জাই তাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, কারণ এই তিনটে কিংডম এরা তিনটেকেই আমরা কি বলছি না ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। ঠিক আছে, দ্যাট ইজ অর্গানাইজেশন। তাহলে সেক্ষেত্রে এই তিনটেকে ভাগ করার জন্য এদের মোড অফ নিউট্রিশনের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়েছে। যারা প্ল্যান্টি এরা এরা কি হয় না, প্ল্যান্টি যারা এরা হচ্ছে তোমার অটোট্রপিক হয়, তোমরা Autotrophic. জানো অটোট্রপিক, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবং এই দুজন হচ্ছে কি তোমার হেটারোট্রপিক, এরা হচ্ছে তোমার হেটারোট্রপিক। তাহলে এই অটোট্রপিক মানে কি, দে ক্যান সিনথেসিস দেয়ার ওন ফুড, বাট হেটারোট্রপিক তারাই যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এখানটা আরেকবার বলবেন। হ্যাঁ, এই যে দেখো মানে ধরো হচ্ছে কি, ধরো এই মনেটাকে আমরা মানে তোমাকে আলাদা করে দিচ্ছি কি করে না, মনেরা হচ্ছে দেখো এর ক্যারেক্টার আমরা বলবো কি, যে এরা হচ্ছে ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিক। প্রোটিস্টাকে আমরা ভাগ করলাম কি করে না, এরা হচ্ছে ইউক্যারিওটিক কিন্তু হচ্ছে তোমার ইউনিসেলুলার। বাকি এই তিনটে এরা এরা কি না, এরা হচ্ছে তোমার মাল্টি সেলুলার প্লাস হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক, তিনজনই। তাহলে সেক্ষেত্রে এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আর একটা প্যারামিটার আমরা ইউজ করলাম, তার নাম কি না মোড অফ নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি পদ্ধতি। তো সেক্ষেত্রে যারা প্ল্যান্টি তারা হচ্ছে দে ক্যান সিনথেসিস দেয়ার ওন ফুড, এই জন্য তারা হচ্ছে অটোট্রপিক। আর বাকি এই অ্যানিমেলিয়া এবং ফাঞ্জাই এদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে না, দে ক্যান নট সিনথেসিস দেয়ার ওন ফুড, দে ডিপেন্ড ফর দেয়ার সার্ভাইভাল অন দা প্ল্যান্টই, মানে তারা প্ল্যান্টের উপরে কি করে ডিপেন্ডেন্ট করে থাকে খাদ্যের জন্য। তো এই জন্য তারা হচ্ছে হেটারোট্রপিক। বুঝতে পারলে? তাহলে এই প্ল্যান্টকে আমরা আলাদা কিংডমে ভাগ মানে ডিফারেন্সিয়েট করতে পারলাম। বাট এই এনিমেলিয়ার ফাঞ্জাইকে কিভাবে আমরা করব, কারণ দুজনেই মোড অফ নিউট্রিশন হচ্ছে হেটারোট্রপিক। কিন্তু দেখো এখানে একটা স্পেশালি আমরা দেখতে পাই, দেখো যারা হচ্ছে কি তোমার এই ফাঞ্জাই মধ্যে পড়ছে তারা কি হয় না সেপ্রোফাইটিক। এরা কি হয় সেপ্রোফাইটিক। সেপ্রোফাইটিক সেপ্রোফাইটিক বলতে আমরা কি বুঝি না, সেপ্রোফাইটিক হচ্ছে মানে যারা হচ্ছে কি মৃত পচা গলা বস্তুর উপর জন্মায়, মানে যারা হচ্ছে কি তোমার ডেথ এন্ড ডিকিং সাবস্টেন্সের উপর জন্মায়, সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। এবং এরা কি করে, কিভাবে করে পুষ্টিরস না, এরা হচ্ছে একশোজয়ী। একশোজয়ী কেন না, এই ফাঞ্জাই তারা কি করে না এনজাইম গুলোকে বাইরে সিক্রেট করে দেয়। ঠিক আছে, তো একশোজয়িক মানে এনজাইম গুলো যে বাইরে সিক্রেট করে দেয়। এবারে এই এনজাইম গুলো কি করছে না, ওই ডেথ মেটেরিয়ালের মধ্যে যে সমস্ত কমপ্লেক্স ফর্ম রয়েছে সেগুলোকে সিম্পল করে নেয়, দিয়ে তারপর কি করছে না তারা অ্যাবজর্ব করে, নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে দেখো তাহলে এই জন্য তারা একশোজয়ী। কিন্তু এনিমেলিয়া এরা কি করে না, এরা হচ্ছে তোমার হলোজয়ী। এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, হলোজয়ী। ঠিক আছে, হলোজয়িক মানে একটু মিউট করে দাও বাবা, তুমি যখন কথা বলবে তখন হচ্ছে আনমিউট করবে। দেখো তাহলে হলোজয়িক বলতে আমরা কি বললাম না, হলোজয়িক মানে যারা এনিমেলিয়া তারা কি করে না, তারা হচ্ছে কি তোমার ফুড সাবস্টেন্সটাকে ইনটেক করে নেয় শরীরের মধ্যে, করার পরে
ওই সাবস্টেন্সকে বিভিন্ন এনজাইমেটিক যে সমস্ত রিয়াকশন হয়, অর্থাৎ ডাইজেশন ঘটে, তারপর সেখান থেকে নিউট্রিয়েন্ট গুলোকে শুধু আপটেক করে বাকি যেগুলো আনডাইজেস্টেড মেটেরিয়াল সেগুলোকে কি করছে না তোমার হচ্ছে এক্সক্রিয়েশন করে দিচ্ছে, শরীর থেকে বার করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে স্যার তাহলে এইভাবে কি স্যার বলো। বলছি হলোজিগসের মধ্যে কি তাহলে ওই যে ইনজেকশন ডাইজেশন অ্যাসিমিলেশন সবগুলো প্রসেসই পড়ে যাবে? একদম একদম, অর্থাৎ হলোজিগের ক্ষেত্রে আমরা প্রথমে ইনজেকশন, তারপর ডাইজেশন, তারপর হচ্ছে অ্যাবজর্পশন, তারপর হচ্ছে কি ইজেকশন। তো এইভাবে অ্যাসিমিলেশন হচ্ছে কি তোমার কি অ্যাসিমিলেশন হয়। তো সেক্ষেত্রে ওই প্রসেস গুলো দেখা যায়, ওটা পরে আসবো আমরা, কারণ যখন আমরা ডাইজেশন মানে ডাইজেস্টিভ সিস্টেম পড়বো সেই জিনিসগুলো আসবে। তাহলে আপাতত তোমরা হোলোজয়িক আর এক্সোজয়িক, হেটারোট্রপিক, সেপ্রোফাইটিক, এই জিনিসগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। দেখো তাহলে এটা হচ্ছে তোমার ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, এই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে করা হয়েছে। আরেকটা ছিল তোমার ইভলিউশনের উপরে, প্রথমে মনেরা এসছে, তারপর প্রোটিস্টা, সেখান থেকে প্লান্টি, অ্যানিমেলিয়া এবং ফাঞ্জাই অ্যারাইজ করেছে। তো যাই হোক, কিন্তু এই যে বেসিস যে জিনিসটা বললাম, যে বেসিক যে কথাটা বললাম, মনেরা আছে ইউনিসেলুলার প্রোক্রিওটিক, প্রোটিস্টা হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক ইউনিসেলুলার, প্লান্টি হচ্ছে তোমরা বলবে যে ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অটোট্রপিক, অ্যানিমেলিয়া হচ্ছে তোমার ইউক্যারিওটিক মাল্টিসেলুলার হোলোজয়িক হেটারোট্রপিক, ফাঞ্জাই হচ্ছে তোমার ইউক্যারিওটিক মাল্টিসেলুলার, ঠিক আছে, হেটারোট্রপিক, স্যাপ্রোফাইটিক, এক্সোজয়িক। তাহলে এগুলোর মাধ্যমে আমরা পাঁচটা কিংডমকে ডিফারেন্সিয়েট করতে পারছি। ঠিক আছে, তাহলে এই ফাইভ কিংডম কনসেপ্টটা তোমাদেরও যেমন কনসেপ্ট হিসেবে মাথায় থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা কিংডম বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো যেমন মাথায় চলে আসে। চলো এবারে যেটা আমাদের আলোচনার বিষয় ছিল আজকে, সেটা হচ্ছে কি দেখো না, জেনারেল ক্যারেক্টার্স এন্ড ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলাম। মানে আপ টু ফাইলাম পর্যন্ত আমরা প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন দেখব এবং নর্মাল তার জেনারেল ক্যারেক্টার্স কি রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো দেখো, তো এর আগের দিন মনে হয় ম্যাডাম হয়তো বলেছি কিনা জানি না, তোমাদের বলেছিলাম আমি, মানে যারা বটানি ক্লাস যেদিনকে আমি আগের দিন নিয়েছিলাম, তো সেখানেও বলেছিলাম যে তোমাদের যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, তাতে একটাই পরীক্ষা হবে 9 থেকে 12 পর্যন্ত। তার জন্য যে সিলেবাসটা আমরা দেখালাম সেই একই সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাটা নেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান থাকছে 100, এবং 100টা এমসিকিউ থাকবে, এবং 100 নাম্বার প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে। এবং এই পরীক্ষার জন্য যে সিলেবাসটা তোমরা দেখলে, মিডিয়া মানে কি মাধ্যমে পরীক্ষাটা হবে না, এর আগে যেহেতু ইংলিশ মিডিয়াতে হয়েছিল, অর্থাৎ ইংলিশেই পরীক্ষাটা হবে। তবে সেক্ষেত্রে এবারে বেঙ্গলি প্রশ্নটা থাকার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে। ঠিক আছে, বেঙ্গলির ভার্সনটাও তোমার হচ্ছে কি থাকবে, কারণ এই যে তোমার মহুয়া ব্যানার্জি সম্ভবত নতুন যে তোমার পিএসসি চেয়ারম্যান হয়েছেন, তো উনি হচ্ছে কি তোমার একটা কথা বলেছেন যে এই পরীক্ষাটা যেটা হবে সেটা হচ্ছে কি তোমার যত তোমার হচ্ছে পিএসসি স্কুল রয়েছে সবাইকে একটা ধাঁচে নিয়ে এসে তোমার হচ্ছে পরীক্ষাটা করাতে চেষ্টা করছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তার মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ যে সমস্ত স্কুলগুলো রয়েছে, তো তার জন্য যে পরীক্ষাটা যদি নেওয়া হয় তাহলে সেখানে বেঙ্গলির পাশাপাশি ইংলিশটা থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে যেহেতু আমাদের আগের পরীক্ষাটা ইংলিশে হয়েছিল, এবং এই পরীক্ষাটার হচ্ছে কি কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ডই হয় নর্মাল তুলনায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস বা মাদ্রাস সার্ভিস তুলনায়, তো এই জন্য আমরা পড়াশোনাটাকে আপাতত ইংলিশেই করব। তো যার সমস্যা থাকবে, প্রত্যেকটা নোটের হচ্ছে তোমার বেঙ্গলি ভার্সন দেওয়া হচ্ছে, তোমরা লেকচারটা শুনে নেওয়ার পরে বেঙ্গলিটা পড়ে নেবে। কি বলা বুঝতে পারলে? যার অসুবিধা হবে, কারণ তোমরা জানো আমাদের ম্যাক্সিমাম জন বাংলায় পড়তে অভ্যস্ত। ঠিক আছে, তো সবাই নিশ্চয়ই তোমরা অনার্স করেছো, মানে সবাই হচ্ছে কি কম বেশি, বা মাস্টার্স করেছো মানে ইংলিশেই পড়েছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে চেষ্টা করো ইংলিশটাকে বোঝার, কনসেপ্টটা বোঝার। ঠিক আছে, আর সমস্যা থাকলে যে বেঙ্গলি মিডিয়ামের যে আমরা পিডিএফটা দিচ্ছি সেটা তোমরা একটু পড়ে নেবে। বা আরেকটা জিনিস তোমরা সেটা স্যার চেষ্টা করবে, আমি বলে নিই একটু, তারপর বলবে। আরেকটা জিনিস চেষ্টা করবে সেটা হচ্ছে কি না, তোমরা চেষ্টা করবে হচ্ছে কি তোমার ক্লাসের আগে, ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করি অনেকটাই আগে নোটটা দিয়ে দেওয়ার জন্য। যখন নোটটা দেওয়া হয় তোমরা কি করবে না, ওই নোটটাকে একবার হলেও, ঠিক আছে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোকে একবার পড়ে নেবে, দিলে তারপরে হচ্ছে লেকচার ভিডিওটা শুনলে দেখবে অনেকটাই তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কে কি বলছিলে বলো। স্যার বলছিলাম যে 2015-তে এতে যে পিএসসির এক্সামটা হয়েছে
ছিল হুম হুম সেই হুম। কোশ্চেন্সটা কি পাওয়া যাবে? মানে আমার তো কোশ্চেন্সটা সম্পর্কে কোনো ধারণা নেই। না, আর ওই কোশ্চেনটা পাওয়া কোশ্চেন্স যাবে ওরা না, তখন যেটা মনে হয় কোশ্চেন দেয়নি, ঠিক আছে, যার কারণে হচ্ছে পাওয়া যাবে না। কি বললাম বুঝতে পারলে? কারণ পিএসসির অনেক পরীক্ষা রয়েছে যেগুলো কোশ্চেন দেয় না, ঠিক আছে, কোশ্চেনটা নিয়ে নেয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার কোশ্চেনটা পাওয়া যাবে না বাবা। দেখো, কোশ্চেন আচ্ছা স্যার, থাকলে আমি ঠিক দিয়ে আছে, দিতাম, থ্যাংক হ্যাঁ, কোশ্চেন থাকলে আমি দিয়ে দিতাম। দেখো, এবার দেখো তাহলে বলছে, দা- এবার এই এই জিনিসটা মাথায় রেখে তাহলে আমরা পড়াশোনাটাকে কিসে করব না, ইংলিশ মিডিয়ামে করব, ঠিক আছে। তবে সব সব সময় আমরা চেষ্টা করব যে বাংলা ভার্সনটাও তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, তোমরা টাইম মতন করে পড়ে নেবে। তবে ইংলিশ পড়াবো মানে এমন নয় যে পুরো ইংলিশে আমি কথা বলবো, তা নয়। আমরা যেভাবে হচ্ছে কি ঘরোয়া ভাষায় কথা বলি সেই ভাষাই আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। তো দেখো, তো শুরু করছি আমরা তাহলে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রোটোজোয়া, ঠিক আছে, দ্য এনিমেলস ইনক্লুডস ইন ফাইলাম প্রোটোজোয়া ক্যান বি ডিফাইন এজ মাইক্রোস্কোপি। প্রথম কথা বলছে যে প্রোটোজোয়া ফাইলাতে, ঠিক আছে, প্রোটোজোয়া এটা যে প্রোটিস্টা বলেনি, ঠিক আছে, প্রোটোজোয়া বলেছে, প্রোটিস্টার মধ্যেই পড়ে। তো সেই প্রোটোজোয়ার যে ফাইলা, তার মধ্যে যে সমস্ত এনিমেল ইনক্লুড রয়েছে তারা সবাই হচ্ছে মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপি মানে না, যাকে মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পাই, খালি চোখে যাদেরকে আমরা দেখতে পাই না, মানে খুবই ক্ষুদ্র হয়। এবং কি বলছে দেখো, এনে সেলুলার, তোমার হচ্ছে কি অ্যানিমেলকুলস উইদাউট টিস্যু এন্ড অর্গানস। অর্থাৎ যেহেতু এরা হচ্ছে কি তোমার মাইক্রোস্কোপিক হয়, এবং একটু আগেই আমরা বলছিলাম না যে এরা ইউনিসেলুলার হয়, একটাই সেল থাকে, তো এই জন্য এদের কোনো টিস্যু কিংবা অর্গান সিস্টেম ডেভেলপ করেনি। এবং তার পাশাপাশি দেখো, দে হ্যাভ ওয়ান অর মোর নিউক্লিয়াই, অর্থাৎ তাদের ওই একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকতে পারে, বা কারো কারোর ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। এটা এই জিনিসগুলো মনে রাখবে, প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে শোনো, দেখবে মাথায় থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে প্রোটোজোয়া যে ফাইলামের মধ্যে পড়ছে তারা মাইক্রোস্কোপিক হয়, এবং তাদের ক্ষেত্রে কোনো টিস্যু কিংবা অর্গান সিস্টেম ডেভেলপ করেনি, এবং তাদের মধ্যে একটা কিংবা অনেকগুলো নিউক্লিয়াস প্রেজেন্স থাকে। আচ্ছা, সেই সঙ্গে আর কি বললাম আমরা, আর আর বলছি হচ্ছে দেখো, প্রোটোজোয়া এক্সিস্ট আইদার সিঙ্গেল অর ইন কলোনি। অর্থাৎ তারা হয় প্রকৃতিতে যখন থাকবে সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে, কিংবা কলোনি ফরমেশনে থাকতে পারে। কলোনি মানে কিছুই নয়, যারা জানো না শুনে নাও, না, যখন এই সিঙ্গেল গুলো এক জায়গায় জড়ো হয়ে অবস্থান করবে তখন তাদেরকে আমরা বলি কি, কলোনি। মানে সেম ইন্ডিভিজুয়াল যখন গ্রুপ ফরমেশনে থাকে তাকে আমরা কলোনি বলি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এরা সিঙ্গেল হয়ে থাকতে পারে কিংবা কলোনি ফরমেশনে থাকতে পারে। এবং স্টাডি করে দেখা গেছে এই প্রোটোজোয়া, ঠিক আছে, অলমোস্ট হচ্ছে কি তোমার প্রায় 50,000 স্পিসিস আমরা বর্তমান সময় পর্যন্ত প্রায় দেখতে পাই, ঠিক আছে। অলমোস্ট বলেছে এটা, অ্যাপ্রক্স, মানে অলমোস্ট মানে অ্যাপ্রক্স আর কি বলতে পারো, একজাক্ট নয়। তাহলে প্রায় 50,000 মতন প্রজাতি এখন পর্যন্ত আমরা এই পৃথিবীতে তাদেরকে ডিসকভারি করতে পেরেছি, ঠিক আছে। এবার দেখো, প্রথম দেখো অ্যান্টন ভন লিউয়েনহক, সবাই নাম শুনেছো তোমরা এই সায়েন্টিস্টের, ঠিক আছে। তো ইনি প্রথম দেখো অবজার্ভ করেন এই প্রোটোজোয়া, তার নাম কি দেখো, না ভর্টিসেল্লা কনভেলারিয়া, ঠিক আছে। তাহলে ভর্টিসেল্লা কনভারেলিয়া, এই প্রোটোজোয়াকে তিনি প্রথম অবজার্ভ করেন তার মাইক্রোস্কোপে, এবং তিনি তার নামকরণ কি দিয়েছিলেন, না এনিমেল কুলেস, ঠিক আছে। তার নামটা কি ছিল, এনিমেল কুলেস, এটা মনে রাখবে। তাহলে প্রথম হচ্ছে প্রোটোজোয়া যে দেখেছিলেন তিনি হচ্ছে কি দেখো, তার নাম দিয়েছিলেন এনিমেল কুলাস, এবং প্রথম যে প্রোটোজোয়াটা দেখেছিলেন তার নাম কি, না ভর্টিসেল্লা কনভেলারিয়া, ঠিক আছে, এই স্পিসিসটাকে তিনি দেখেছিলেন। কিন্তু এই এই যে ফাইলা, তার নামকরণটা কোন বিজ্ঞানী করেছিলেন, না গড ফুস, FUSS, ঠিক আছে। তো তিনি হচ্ছে কি তোমার প্রোটোজোয়া টার্মটাকে তিনি দিয়েছিলেন, ঠিক আছে, যার এই এই টার্মের হচ্ছে কি তোমার এই প্রোটোজোয়া যে দিয়েছিলেন, যার গ্রিক মানে ছিল কি, না ফার্স্ট এনিমেলস, ওকে। এবং পরবর্তীকালে দেখো, এই যে হাইমেন এন্ড আদার জুলজিস্ট প্রেফার টু কল দেম এজ এসেলুলার অ্যানিমেলস, ঠিক আছে। তাহলে এই পরবর্তীকালে যে সমস্ত বিজ্ঞানী যখন হচ্ছে কি তোমার বা জুলজিস্ট যারা ছিল, তারা এটাকে তোমার হচ্ছে কি এসেলুলার অ্যানিমেল হিসাবে বলার জন্য দাবি তুলেছিলেন। এবার দেখো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই তাহলে, তাহলে বডি অফ দ্য প্রোটোজোয়ান্স ইজ ইউনিসেলুলার। একটু আগেই আমরা যখন 5 কিংডম ক্লাসিফিকেশন বলছিলাম তাতেও বলা হয়েছে তোমাদেরকে যে প্রোটোজোয়া মানে প্রোটিস্টা মানে হচ্ছে কি তারা ইউনিসেলুলার হবে। হ্যাঁ, দে আর জেনারেলি রেফার্স টু এ যে
acellular rather than unicellular, as so called single cell তোমার হচ্ছে কি পারফর্মস অল দ্য লাইভ অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই ইউনিসেলুলার আমরা বলছি কেন না, তাদের ক্ষেত্রে একটাই সেল থাকে এবং সেই সেলই সমস্ত হচ্ছে কি তোমার জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ বায়োলজিক্যাল যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু সম্পন্ন করে থাকে। তো এই জন্য এটাকে আমরা বলি যে সিঙ্গেল সেল তোমার হচ্ছে কি না পারফর্মস, ঠিক আছে, কারণ একটাই সেল তাদের সমস্ত কাজকর্ম যেহেতু করে দিচ্ছে, তাই জন্য আমরা তাকে ইউনিসেলুলার বা তোমার হচ্ছে কি সিঙ্গেল সেল পারফর্মস আমরা বলে থাকি। এবার দেখো, through it is structurally equivalent to a single cell of the metazoan body, it is functionally equivalent to the whole metazoan animals। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা দেখি যে যদিও স্ট্রাকচারালি ইকুইভ্যালেন্ট কার সঙ্গে হচ্ছে না, মেটোজোয়ান সঙ্গে, কারণ তাদেরও সিঙ্গেল সেল থাকে, তবে এটা এদের সঙ্গে ফাংশনালিও কি হয় না ইকুইভ্যালেন্ট হয় কার সঙ্গে না, মেটাজোয়ানের সঙ্গে। কেন না, যেহেতু মেটাজোয়ান অ্যানিমেল হচ্ছে কি তোমার কি করছে, একটাই সেল হচ্ছে সমস্ত কাজ করে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রোটোজোয়ার ক্ষেত্রে এদের হচ্ছে কি সিঙ্গেল সেল, ঠিক আছে, একটা ইউনিট মানে একটাই সেল, ও কি করছে তার সমস্ত প্রক্রিয়া অর্থাৎ তার যা যা মানে তোমার হচ্ছে বেঁচে থাকার জন্য দরকারি সমস্ত কাজ কিন্তু একটা সেলের মাধ্যমে সম্পন্ন হয়ে যাচ্ছে। এবার যদি আমরা আসি যে এরা কিভাবে ওদের হচ্ছে নিউট্রিশন করে থাকে, কারণ ওরা তো এনিমেল, তাহলে ওরা তো বেঁচে থাকার জন্য ওদের তো তোমার নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করা দরকার রয়েছে বা এনার্জি দরকার রয়েছে। তো তার জন্য এরা কিভাবে সম্পন্ন করবে, যে আনমিউট করে রেখেছে, তুমি কিছু বলবে, যদি কিছু না বলার থাকে তাহলে মিউট করে দাও। কি নাম যেন তোমার, কি আনমিউট করে রেখেছে দেখো দেখি। দেখো তাহলে কি বলছি দেখো, যে এই এদের যে নিউট্রিশনের পদ্ধতিটা কেমন হবে না, দেখো নিউট্রিশন ইজ হলোজয়িক। হলোজয়িক নিউট্রিশন আমরা কি বললাম, যে যারা হচ্ছে কি তোমার ফুড পার্টিকেলটাকে এনগাল্প করে নেয়, ভিতরে প্রবেশ করে নেয়, বা হোলোফাইটিকও তোমরা বলতে পারো। ওর হচ্ছে তো বলছে অসমোট্রপিক, অসমোট্রপিক এর মধ্যে বলছে সেপ্রোফাইটিক হতে পারে কিংবা প্যারাসাইটিক। মানে এদের ডাইভারজেন্স আমরা কি দেখতে পাচ্ছি, মোড অফ নিউট্রিশন। কেন ডাইভারজেন্স না, এরা হোলোজয়িক বা হোলোফাইটিক হতে পারে বা অসমোট্রপিক অর্থাৎ সেপ্রোফাইটিক বা প্যারাসাইটিক হতে পারে। ওকে, তাহলে হোলোজয়িক বা হোলোফাইটিক ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অসমো অসমোট্রপিক মানে দুটো ভাগ, একটা আছে হতে পারে সেপ্রোফাইটিক বা হতে পারে প্যারাসাইটিক। সেপ্রোফাইটিক মানে একটু আগেই বললাম, যারা ডেথ এন্ড ডিকেইং সাবস্টেন্সের উপর জন্মাবে, সেখান থেকে নিউট্রিয়েন্ট আপটেক করবে। আর প্যারাসাইট মানে কোনো লিভিং হোস্ট সেলের উপর জন্মাবে, দিয়ে সেখান থেকে নিউট্রিয়েন্টটাকে আপটেক করবে। এবং এরা হচ্ছে দেখো ডাইজেশন ইজ ইন্ট্রাসেলুলার, অর্থাৎ এদের যে পুষ্টি মানে ডাইজেশনটা কোথায় হবে না, সেটা হচ্ছে তোমার সেলের মধ্যে হবে, ইন্ট্রাসেলুলারের মধ্যে সম্পন্ন হবে। হ্যাঁ, সাম ফর্মস লাইক ইউগ্লিনা আর মিক্সোট্রপিক, মানে মিক্সোট্রপিক বলতে পারফর্ম মোর দেন ওয়ান টাইপ অফ নিউট্রিশন, অর্থাৎ তাদের নিউট্রিশনের টাইপটা হচ্ছে কি একের বেশি আর কি। তো এই জন্য হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে হচ্ছে তোমার মিক্সোট্রপিক, কিন্তু বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ইন্ট্রাসেলুলার, অর্থাৎ তাদের সেলের মধ্যেই ওই নিউট্রিশনটা সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে ইউগ্লিনার ক্ষেত্রে মিক্সোট্রপিক মোড অফ নিউট্রিশন, এটাও তোমরা একটু মনে রাখবে। এবার এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস, দেখো প্রথমে তো নিউট্রিশন হয়ে গেল ওদের, এবারে তারপরে কি হবে, তারপরে হচ্ছে কি তোমার রেসপিরেশন করতে হবে। তো এই জন্য দেখো এদের ক্ষেত্রে রেসপিরেটরি গ্যাসেস টেক প্লেস বাই ডিফিউশন থ্রু জেনারেল বডি সারফেস, অর্থাৎ একটাই তো তার সেল রয়েছে, তার ওই সেল সারফেসেই ওদের কি হয় না রেসপিরেটরি গ্যাস সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যায়। অর্থাৎ রেসপিরেশন ইজ অ্যানারোবিক ইন সাম প্যারাসাইটিক ফর্মস, মানে যারা হচ্ছে কি তোমার যে সমস্ত প্রোটোজোয়া যারা প্যারাসাইটিক তাদের ক্ষেত্রে অ্যানারোবিক মোড অফ নিউট্রিশন। অ্যানারোবিক ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ দে ক্যান নট নিড দ্য অক্সিজেন ফর দেয়ার তোমার হচ্ছে কি সার্ভাইভ, অর্থাৎ যাদের যাদের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে কি তোমার রেসপিরেশন সম্পন্ন হয়, অক্সিজেন থাকে না, তারা হচ্ছে কি তোমার অ্যানারোবিক মোড অফ নিউট্রিশন, মানে তোমার হচ্ছে মোড অফ রেসপিরেশন। কিন্তু বাকি যাদের ক্ষেত্রে অ্যারোবিক, তাদের ক্ষেত্রে কি হয় না ওই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা সম্পন্ন হয় কার মাধ্যমে না বডি সার্ফেসের উপর দিয়ে সম্পন্ন হয়। ওকে, আচ্ছা, সেই সঙ্গে দেখো এক্সপিরেশন occurs বাই ডিফিউশন অ্যাক্রস জেনারেল বডি সারফেস ওর বাই কন্ট্রাক্টাইল ভেকুলস থাকে এদের ক্ষেত্রে, সংকোচী গহ্বর যেটাকে আমরা বাংলায় বলি। তো এদের ক্ষেত্রে হয় এই কন্ট্রাক্টাইল ভেকুল থাকবে, বা তোমার হচ্ছে কি যেটা থাকে সেটা হচ্ছে বডি সারফেস।
এই বডি সারফেস বা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের মাধ্যমে ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে এদের এক্সপ্রেশন মানে তোমরা জানো যে রেচন, ঠিক আছে, রেচনটা সম্পন্ন হয়ে যায় ডিফিউশনের মাধ্যমে শরীরের বাইরে ওদের বডি সারফেস দিয়ে কিংবা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল দিয়ে ওরা এক্সপিয়ারি সাবস্টেন্স বা রেচন পদার্থগুলোকে শরীর থেকে বর্জন করে ফেলে। আচ্ছা, এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল যেটা থাকে সেটা সার্ভ মেনলি ফর অসমো রেগুলেশন এন্ড আর কমন ইন ফ্রেশ ওয়াটার ফর্মস। আচ্ছা, অসমো রেগুলেশন ব্যাপারটা কি তোমাদের একটু বলে দিই। দেখো, অসমো রেগুলেশন হচ্ছে কি, দেখো কোনো একটা অর্গানিজমস যখন হচ্ছে কি কোনো এনভায়রনমেন্টে থাকে, ঠিক আছে, তখন কি করে না তার মধ্যে তার যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটাকে তোমাদেরকে রেগুলেট করতে হয়, ঠিক আছে, কারণ না হলে হাইপারটোনিক বা হাইপোটোনিক কন্ডিশন তৈরি হবে, দিলে তারা কি হবে না তাহলে সার্ভাইভ করতে পারবে না, হোমিওস্ট্যাটিস মেনটেন হবে না। তো এই হোমিওস্ট্যাটিস মেনটেন করার জন্য এদের এই অসমো রেগুলেশন সিস্টেমটা দেখতে পাওয়া যায়, যেটা কিনা ওই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বা সংকোচী যে দেহগহ্বর ওটা কিন্তু মেনলি এদেরকে হেল্প করে, যাতে করে তারা তোমার হচ্ছে কি অসমো রেগুলেশন করিয়ে হোমিওস্ট্যাটিস বা সাম্যাবস্থায় তারা বিলং করতে পারে বা থাকতে পারে। এবার এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, আসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস বাই বাইনারি ফিশন। প্রোটোজোয়ার ক্ষেত্রে এই কদিন আগে তোমরা যারা তোমার হচ্ছে কি ওই দিয়েছিলে, তোমার হচ্ছে কি বলে মাদ্রাস সার্ভিস, সেখানে নিশ্চয়ই তোমাদের এসেছিল এমিবা দিয়ে দিয়েছিল না, যারা হচ্ছে কি প্রোটোজোয়ার মধ্যে পড়ে। তো এমিবার ক্ষেত্রে রিপ্রোডাকশন তোমাদের চেয়েছিল, তাই না? তো সেখানে তোমাদের অযৌন জনন, যৌন জনন আর মনে হয় বাইনারি ফিশন কথাটা বলেছিল, তাই না? নিশ্চয়ই তোমরা হচ্ছে কি দেখেছো কোশ্চেনটা, দেখো। তো এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো বাইনারি ফিশন হতে পারে, আচ্ছা, ওর মাল্টিপল ফিশন হতে পারে, বহু বিভাজন যেটাকে আমরা বলি, আর বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন, কিংবা দেখো এই যে প্লাজমোটোগেমি ওর বার্ডিং এর মাধ্যমে সম্পন্ন হতে পারে। কাদের ক্ষেত্রে? প্রোটোজোয়ার ক্ষেত্রে। আর যেটা তোমাদের এসেছিল তোমাদের এমিবার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বাইনারি ফিশন হতে পারে, মাল্টিপল ফিশন হতে পারে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, কিংবা সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। তো উত্তরটা তোমাদের হওয়া উচিত ছিল সবগুলো, তোমরা অনেকেই করেছো, যাই হোক। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস বাই দ্য সিনগেমি ওর কনজুগেশনের মাধ্যমে এদের সম্পন্ন হয়, এবং মেনি ফর্মস আন্ডারগো এনসিস্টমেন্ট টু টাইট ওভার আনফেভারেবল কন্ডিশনস। অর্থাৎ কিছু কিছু তোমার হচ্ছে প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, যদি আনফেভারেবল কন্ডিশন থাকে বা প্রতিকূল পরিবেশ থাকে, তখন তারা কি করে না তোমার হচ্ছে কি একটা মানে সুপ্ত দশায় বা এনসেসমেন্ট হচ্ছে কি স্টেজে এরা থেকে যায়, যাতে তারা সার্ভাইভ করতে পারে। এবং সোমাটোপ্লাজম এন্ড জার্মপ্লাজম আর নো ডিফারেন্সিয়েটেড, এদের ক্ষেত্রে এগুলো ডিফারেন্সিয়েট করা থাকে না, হেন্স দে আর ইমোর্টাল, অর্থাৎ এক্সেপ্ট ফ্রম ন্যাচারাল ডেথ। ঠিক আছে, এই ন্যাচারাল ডেথ ছাড়া এরা আছে ইমোর্টাল। কেন বলো দেখি? না, এদের যেহেতু সোমাটোপ্লাজম আর জার্মপ্লাজম হচ্ছে ডিফারেন্সিয়েট করা থাকে না, অর্থাৎ এরা এরা কি করে একটা থেকে দুটো হতে পারে, বা দুটো থেকে হচ্ছে কি আবার এখান থেকে চারটা হতে পারে, তাই না? বা এরকম করে যদি চলবে, এই জন্য এটাকে আমরা বলতে পারি যে এরা কিন্তু দে আর ইমোর্টাল, অর্থাৎ তারা হচ্ছে অমর। কেন বলো দেখি? না, এই যে তোমার যেহেতু এই যে এটা পিছনে কারণ কি, না যেহেতু তাদের সোমাটোপ্লাজম আর জার্মপ্লাজম দুটো ডিফারেন্সিয়েট করা থাকে না, তো এই জন্য ওদের শরীরটা আছে কি সবসময় ডিভাইড হয়ে গিয়ে নতুন সেল তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এরা অমর, কোনো সময় হচ্ছে মরছে না। আমরা যেমন মারা গেলে আমাদের শরীরটাকে কি করে পুড়িয়ে দেয় বা নষ্ট করে দেয়, তাই তো, ডিস্ট্রয় করে দেয়। কিন্তু দেখো এদের ক্ষেত্রে কি হয়, যদি আমাদের এমনটা হতো যে একটা শরীর থেকে দুটো হতো, দুটো থেকে আবার চারটা হতো, তাহলে আমরা সারা জীবন অমর থেকে যেতাম। কিন্তু এদের ক্ষেত্রে সেই ইমর্টাল সিস্টেমটা রয়েছে, অর্থাৎ একটা থেকে দুটো, দুটো থেকে চারটা হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবার দেখো আমরা দেখবো কি না, এতক্ষণ যেটা আমরা পড়ছিলাম যে এদের হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য কি কি হতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখছিলাম কার ক্ষেত্রে, না প্রোটোজোয়ার ক্ষেত্রে। এবার আমরা দেখবো যে এই প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন, যেটা তোমাদের সিলেবাসে ছিল আপ টু ফাইলা পর্যন্ত এদের ক্লাসিফিকেশন, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে করে পড়ার চেষ্টা করব। তো তার আগে আমাকে বলো, এতক্ষণ যেটা আমরা এদের তোমার হচ্ছে কি জেনারেল ক্যারেক্টার্স বা সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, তোমরা সবাই বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পারলে? সবাই এদের মোড অফ নিউট্রিশন বা এক্সপ্রেশন, রেসপিরেশন, রিপ্রোডাকশন, যে জিনিসগুলো তোমাদেরকে বলা হলো, সবাই বুঝতে পারছো? মানে ধরতে পারছো তো? কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক স্যার আছে। আপনি যে বলেছেন যে অ্যানারোবিক রেসপিরেশনটা মানে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন হয় স্যার, অনেক সময় তো ইন পার্শিয়াল প্রেজেন্স অফ অক্সিজেনও হতে পারে স্যার। পার্সিয়াল প্রেজেন্স বলতে হচ্ছে কি, সেটা
ডিপেন্ড করছে অর্গানিজমস এর উপরে, এবং তারপর ডিপেন্ড করে হচ্ছে কি তোমার অক্সিজেন কন্টেনিং কিছু সাবস্টেন্স থাকে, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা বলি যে অক্সিজেনের অ্যাবসেন্সে হচ্ছে কি সম্পন্ন হয়, আর অক্সিজেন প্রেজেন্ট হচ্ছে কি অ্যারোবিক, ঠিক আছে। ওটা এক্সেপশনাল তুমি যেটা বললে আর কি, নর্মালি আমরা অক্সিজেনের অ্যাবসেন্সই বলে থাকি। দেখো এবার হচ্ছে কি, দেখো ক্লাসিফিকেশন। দেখো ক্লাসিফিকেশন, দেখো ফাইলাম প্রোটোজোয়া, কারণ আমরা প্রোটিস্টাতে বলছি না, কারণ প্রোটিস্টা ওয়ান টাইপ অফ হচ্ছে তোমার হচ্ছে কিংডম, কারণ প্রোটিস্টা কিংডমে ভাগ করেছি আমরা। কিন্তু এখানে তোমাদের রয়েছে কি প্রোটোজোয়া, তাহলে প্রোটোজোয়া হচ্ছে কি তোমার প্রোটিস্টার একটা ফাইলাম। তো সেক্ষেত্রে দেখো এই ফাইলাম প্রোটোজোয়া, ঠিক আছে, এই যে লার্জ এন্ড ভেরিড গ্রুপস, মানে অনেকটাই হচ্ছে কি তোমার মেম্বারের মধ্যে রয়েছে, এই জন্য লার্জ গ্রুপ। দিস ফাইলাম হেজ এ নাম্বার অফ প্রবলেমস ইন ইটস ক্লাসিফিকেশনস। তোমরা আরেকটা জিনিস শুনলে অবাক হবে, বা হয়তো তোমরা সবাই জানো, যে আজ পর্যন্ত যতগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে কোনোটাই ফিক্সড, মানে যে কোনো সময় যে কোনো সাইন্টিফিক ডিসকভারি হলে ওগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো যখন প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন করা হয়েছিল, তাহলে এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না যে ফিক্সড, বা এটা হচ্ছে কি তোমার খুব সহজে করা হয়েছে। এটা অনেক প্রবলেম মানে রয়েছে, কারণ তোমরা জানো এর মধ্যে অনেক ক্যারেক্টার রয়েছে, অ্যানিমেল লাইক ক্যারেক্টার, অনেক রয়েছে প্ল্যান্ট লাইক ক্যারেক্টার। তো সেক্ষেত্রে এই প্রোটোজোয়ার ক্ষেত্রে ক্লাসিফিকেশনে অনেক প্রবলেম তৈরি হয়েছিল। তো তারপরেও দেখো এজ পার ওয়ান অফ দ্য ক্লাসিফিকেশন গিভেন আউট বাই হাইম্যান, হিকম্যান এবং স্টোরার, this phyla is divided into two subphyla on the basis of the organs of locomotions, ঠিক আছে। তোমার ক্লাসিফিকেশন করতে গেলে তোমাদেরকে বলেছিলাম প্যারামিটার বা কোনো একটা বৈশিষ্ট্য দরকার, যে বৈশিষ্ট্যটাকে ধরে আমরা ক্লাসিফাই করব। তো এই প্রথমটা যারা চেষ্টা করেছিল, হাইম্যান, হিকম্যান, তারপর হচ্ছে হিকম্যান, তারপর হচ্ছে স্টোরার, এরা কি বললো, যে হচ্ছে কি তোমার এই ফাইলাটাকে তোমার আছে দুটো সাব ফাইলাতে ভাগ করেছিল। কিসের উপর ভিত্তি করে, না এদের তোমার হচ্ছে কি অর্গান অফ লোকোমোশন, অর্থাৎ লোকোমোটারি অর্গান যেটা, তার উপর ভিত্তি করে তোমার এটাকে ভাগ করার চেষ্টা করলো, ঠিক আছে। এবার দেখো দিস টু সাব ফাইলা আর ফার্দার ডিভাইডেড ইনটু ফাইভ সাব ক্লাসেস, মানে ফাইভ ক্লাসেস। এই যে দুটো হচ্ছে কি তোমার সাব ফাইলা, তাহলে ফাইলা হচ্ছে তোমার প্রোটোজোয়া, এটা প্রোটোজোয়া। দুটো সাব ফাইলা, টু সাব ফাইলাতে ভাগ রয়েছে, ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে, না অর্গান অফ লোকোমোশন। এবার এই তোমার হচ্ছে কি সাব ফাইলা, এই যে দুটো সাব ফাইলাকে টোটাল আবার পাঁচটা ক্লাসে ভাগ করা হয়েছে, দুটো ক্লাস সাব ফাইলাকে টোটাল পাঁচটা ক্লাসে ভাগ করা হয়েছে। এবার মোস্ট অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া ইজ গিভেন বাই ডিএম, না তোমার হচ্ছে কি হনিংবার্জ, ঠিক আছে। তিনি কি করলেন, না সব যে ক্লাসিফিকেশনটা দিলেন সেটাই হচ্ছে কি তোমার মোস্ট অ্যাকসেপ্টেড, অর্থাৎ মানে সাইন্টিফিক ওয়ার্ল্ডে এই ওই ক্লাসিফিকেশনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে। Other based on the scheme given by the Committee on Taxonomy and Taxonomic Problems of the Society of Proteologists divides this phyla into four subphyla. বুঝতে পারলে? পরবর্তীকালে দেখো কে করেছে, না একটা কমিটি রয়েছে প্রোটোজুলজিস্ট, ঠিক আছে। একটা সোসাইটি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যে কমিটি অন ট্যাক্সোনমি এন্ড ট্যাক্সোনমি প্রবলেমস অফ দ্য সোসাইটি অফ প্রোটিওলজিস্ট, তারা ভাগ করলো কিসে, না চারটা সাব ফাইলাতে ভাগ করেছে। তো তোমাদের যেহেতু সাব ফাইলা পর্যন্ত রয়েছে, তাহলে শুধু সাব ফাইলাগুলোর নাম এবং তাদের উদাহরণগুলোই জানতে হবে, ঠিক আছে, বেশি পড়তে হবে না। বুঝতে পারলে? কারণ তোমাদের সিলেবাসে দেখো মেনশন করা রয়েছে যে তোমার ক্লাসিফিকেশন অফ হচ্ছে কি তোমার প্রোটোজোয়া আপ টু ফাইলা, তাই না? এই দেখো তোমাদের সিলেবাসে বলা রয়েছে যে ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা। তো ফাইলা পর্যন্ত হচ্ছে কি আমরা পড়লেই হবে, বাকি যে ক্লাস গুলো রয়েছে সেই ক্লাসগুলো না জানলেও হবে, ঠিক আছে। তাও আমরা তোমাদেরকে দিয়েছি যাতে উদাহরণগুলো মনে রাখতে পারো। তো সেক্ষেত্রে দেখো আমরা ক্লাসিফিকেশনটা দেখবো, তো তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমরা চারটা যে ফাইলা রয়েছে সেই ভাগ করা হয়েছে। দেখো কি কি, একটা দেখো সাব ফাইলা ওয়ান, সাব ফাইলা ওয়ান, সাব ফাইলা টু, ঠিক আছে, সাব ফাইলা থ্রি এবং সাব ফাইলা ফোর। এই চারটা তোমরা সাব ফাইলা মনে রাখলেই হবে। কি কি দেখো, সাব ফাইলা ওয়ানটাকে ভাগ বলা হচ্ছে কি, না সার্কো মেস্টিগো ফোরা, মনে থাকবে সবার, সার্কো মেস্টিগো ফোরা, ঠিক আছে। সাব ফাইলা টু কে বলা হচ্ছে দেখো স্পোরোজোয়া, সাব ফাইলা থ্রি কে বলা আছে তোমার কিন্ডোস্পোরা, এবং সাব ফাইলা ফোর কে বলা হচ্ছে দেখো সিলিওফোরা,
ঠিক আছে, এই চারটা হচ্ছে তোমার সাব ফাইলাতে ভাগ রয়েছে। যদিও দেখো তার সঙ্গে এডিশনালি তোমরা দেখে নিতে পারো যে এই মেস্টিগোফোরা সার্কোমেস্টিগোফোরা যেটা রয়েছে সাব ফাইলা, একে আবার দেখো টোটাল তিনটে সুপার ক্লাসে ভাগ করেছে। সুপার ক্লাস 1, সুপার ক্লাস 2 এবং সুপার ক্লাস 3। সুপার ক্লাস 1 কে বলা হচ্ছে মেস্টিগোফোরা, তারপর সুপার ক্লাস 2টাকে বলা হচ্ছে কি তোমার ওপালিনাটা, সুপার ক্লাস 3টাকে বলা হচ্ছে কি সার্কোডিনিয়া। ঠিক আছে, সার্কোডিনা। আচ্ছা, এবার সুপার ক্লাস 1টাকে আবার ভাগ করেছে দুটোতে, এটা ফাইটোমেস্টিগোফোরা, এটা হচ্ছে জু মেস্টিগোফোরা। নাম দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে মেস্টিগোফোরার ক্ষেত্রে মানে প্ল্যান্ট ক্যারেক্টার রয়েছে তাকে বলা হচ্ছে ফাইটোমেস্টিগোফোরা। আবার যে তোমার মেস্টিগোফোরা সাবফাইলার ক্ষেত্রে সুপার ক্লাসের ক্ষেত্রে অ্যানিমেল ক্যারেক্টার রয়েছে তাকে জু মেস্টিগোফোরাতে ভাগ করেছে। আচ্ছা, সুপার ক্লাস 2 এর ক্ষেত্রে কোনো তোমার ক্লাসে ভাগ নেই, বা সুপার ক্লাস 3টাকে আবার মানে সার্কোডিনাকে আবার ভাগ করেছে তিনটে ক্লাসে। হ্যাঁ, রাইজোপোডিনিয়া, প্রোডিয়া, তারপর হচ্ছে পিরোপ্লাজমিয়া এবং হচ্ছে অ্যাক্টিনোপোডিয়া, এই তিনটে ক্লাসে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবং সাবফাইলাম 2টাকে ভাগ করেছে দেখো না স্পোরোজোয়া। ঠিক আছে, এবং এর তিনটে ক্লাস রয়েছে, একটা হচ্ছে তোমার টেলোস্পোরিয়া, টেক্সোপ্লাজমিয়া এবং হচ্ছে হ্যাপ্লোকোরিয়া। এবং সাবফাইলা 3টাকে বলা আছে দেখো এটা দুটো ক্লাস রয়েছে, এটা মিক্সোস্পোরিডিয়া এবং মাইক্রোস্পোরিডিয়া। আর সাবফাইলা 4 যেটা রয়েছে তোমার হচ্ছে কি ক্লিনোফোরা, এর একটাই ক্লাস রয়েছে, তার নাম হচ্ছে কি তোমার সিলিয়েটিয়া। ঠিক আছে, তো তোমরা যদি বেশি কমপ্লেক্স মনে হয়ে যাচ্ছে তোমাদের, যেহেতু সিলেবাসে বলে রয়েছে আপ টু ফাইলা পর্যন্ত, ফাইলা পর্যন্ত তোমরা এই চারটা ভাগ করবে, যে ফাইলা প্রোটোজোয়াকে চারটা সাব ফাইলাতে ভাগ করা হয়, এই চারটা নাম মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে এগুলো এডিশনালি তোমরা কেউ যদি মনে হয় যে মনে রাখতে পারো। বাকি যাদের ক্ষেত্রে যদি চাপ মনে হয় তাহলে তোমরা কিন্তু যদি স্কিপ করতে চাও তাহলে কিন্তু স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এবার দেখো, এবারে আমরা যেহেতু সাব ফাইলার কথা বলা রয়েছে, তাহলে এই চারটা সাব ফাইলার হচ্ছে কি তোমার কি পড়তে হবে না, জেনারেল ক্যারেক্টার্স প্লাস হচ্ছে কি তাদের এক্সাম্পলস। ঠিক আছে, অর্থাৎ উদাহরণ এবং তাদের হচ্ছে কি সাধারণ বৈশিষ্ট্যাবলী। ঠিক আছে, এটুকু পড়লেই হবে। দেখো এবার আমরা কি দেখবো, দেখো এবার আমরা তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি দেখবো, প্রত্যেকটার হচ্ছে সাব ফাইলামের ক্যারেক্টার এবং তাদের এক্সাম্পল গুলো দেখবো। ঠিক আছে, চলো তাহলে প্রথমে যেটা রয়েছে সার্কোমেস্টিগোফোরা। ঠিক আছে, সার্কোমেস্টিগোফোরার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি রয়েছে দেখো না, সার্কোমেস্টিগোফোরার ক্ষেত্রে বলছে যে দ্য লোকোমোশন ইন দিস সাবফাইলাম ইজ ব্রড অ্যাবাউট বাই ফ্লাজেলা ওর সিডোপোডিয়া ওর বোথ। অর্থাৎ দেখো, যেহেতু তোমরা বুঝতেই পেরেছো যে এদের বেসিস অফ ক্লাসিফিকেশন কি ছিল গো? কি বলেছিলাম বলো, বেসিস অফ ক্লাসিফিকেশন এদের কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে ক্লাসিফাই করেছে? কোনটা প্রাথমিক বৈশিষ্ট্য ধরেছিল? কে বলতে পারবে কোন বৈশিষ্ট্যটাকে ধরে এদের ক্লাসিফিকেশনটা করা হয়েছে মেজরলি? কেউ বলতে পারবে না? কেউ তাহলে পড়া শুনছো না, শুধু স্লাইড গুলো দেখছো। সিলিয়া, লোকোমোটরি অর্গান। লোকোমোটরি অর্গান স্যার। লোকোমোটরি অর্গান। সিলিয়া লোকোমোটর। লোকোমোটরি অর্গান। তাহলে লোকোমোটরি অর্গান, তো এই জন্য দেখো প্রথমে যেটা বলা রয়েছে যে হ্যাঁ, এই জিনিসগুলো শুনতে হবে বাবা। এই 3-4 জন তোমরা বলতে পারলে, বাকিরা কিন্তু তোমরা রেসপন্স করতে হবে। অ্যাক্টিভলি ক্লাস না করলে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের শুধু ক্লাস করাই হবে। ঠিক আছে, যারা অ্যাক্টিভলি ক্লাস করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে, পড়ার মতন করে যেমন ক্লাসরুমে বসতে হয় সেরকম বসবে, খাতা কলমে কিছু যদি নোট করার থাকে নোট করবে, এবং তোমার হচ্ছে কি রেসপন্স করতে হবে সবসময়ের জন্য। ঠিক আছে, না হলে হচ্ছে কি তোমার দেখবে মানে তেমন হচ্ছে কি তোমার এফেক্টিভ হচ্ছে কি তোমার স্টাডি হবে না। ইফেক্টিভ স্টাডি যেগুলো বললাম এইভাবেই করলে তোমার স্টাডিটা এফেক্টিভ হবে। যাই হোক, তো সেক্ষেত্রে এই সার্কোমেস্টিগোফোরার ক্ষেত্রে এদের যেটা লোকোমোটরি অর্গান থাকে কে
না লোকোমোশনের জন্য ফ্লাজেলা থাকতে পারে কিংবা সিউডোপোডিয়া বা কারোর ক্ষেত্রে দুটো থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সার্কোমেস্টিগোফোরা, ফ্লাজেলা এবং সিউডোপোডিয়া কিংবা দুটোই একসঙ্গে থাকতে পারে। সেই সঙ্গে দেখো other important features of this subphyla is presence of the monomorphic nuclei। অর্থাৎ দেখো নিউক্লিয়াস গুলো হচ্ছে কি মনোমরফিক, মানে একই ধরনের নিউক্লিয়াস কিন্তু সব জায়গায় সব সেলে কিন্তু প্রেজেন্স থাকবে, একই রকমের সমস্ত হচ্ছে নিউক্লিয়াস। মনোমরফিক যাকে আমরা কি বলছি, একই মরফোলজিক্যালি একই নিউক্লিয়াস হচ্ছে কি সব সেলেই প্রেজেন্স থাকবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তাদের কি ক্যারেক্টার কাদের ক্ষেত্রে, না তোমার হচ্ছে কি সার্কোমেস্টিগোফোরা। এবং তাদের তো কিছু শোনা ক্লাসিফিকেশন, যাচ্ছে না স্যার। না শোনা যাচ্ছে বাবা, আমি আর একটা ডিভাইসে জয়েন করেছি, ঠিক আছে, তাতে আছে কি সুন্দর শোনা যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমার ক্লাস কিছু হচ্ছে প্রবলেম হলে আমি আগে থেকে বুঝতে পেরে যাব। বুঝতে পেরেছো? তুমি একটু বাবা নেটওয়ার্ক জোনে যাও, একটু বাইরে টাইরে যাও বা লেফট করে আবার জয়েন করো, কিছু একটা করো, তোমার মোবাইলে কিছু একটা প্রবলেম হয়েছে। বা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে 3 দিন ক্লাস হবে, একটু সকাল থেকে চেষ্টা করবে নেটটাকে খুব কম খরচা করার জন্য, তাই না? রাতের দিকে নেট শেষ হয়ে গেলে আর ক্লাস করতে পারবে না। এই 1.5 ঘন্টা ক্লাস করার জন্য 400-500 এমবি হলে হয়ে যায়। ঠিক আছে, একটু মানে এই দিনগুলো যেদিন ক্লাস থাকবে একটু চেষ্টা করবে কম নেট ইউজ করার জন্য, নাহলে রাতের দিকে নেট শেষ হয়ে গেলে আর ক্লাস করতে পারবে না। বুঝতে পারলে কি বললাম? এটা সবাইকে বললাম কিন্তু, ঠিক আছে, শুধু ওকেই বলিনি, আমি সবাইকেই বললাম। দেখো এবার হচ্ছে দেখো তাহলে 3টে সুপার ক্লাস কি কি রয়েছে, না মেস্টিগোফোরা, তারপর হচ্ছে কি তোমার ওপালিনাটা এবং সার্কোডিনা। ঠিক আছে, এবার দেখো এই মেস্টিগোফোরাটার আগে তাহলে ফাইটোমেস্টিগোফোরা এবং জু মেস্টিগোফোরা। ওপালিনাটা সুপার ক্লাসের কোনো ভাগ নেই। আর সার্কোডিনা এর ক্ষেত্রে দেখো 3টে ক্লাস রয়েছে, রাইজোপোডিয়া, পাইরোপ্লাজমিয়া এবং হচ্ছে অ্যাক্টিনোপোডিয়া। আচ্ছা, এবার দেখো আমরা প্রথমে দেখব সুপার ক্লাস 1 মেস্টিগোফোরা। তো সেক্ষেত্রে এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। ঠিক আছে, আমি বলবো একটু দেখে নাও, কারণ যেহেতু তোমাদের সাব ফাইলা পর্যন্ত রয়েছে, মানে ফাইলা পর্যন্ত রয়েছে, তোমরা একটু দেখে নাও। মেস্টিগোফোরার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, না এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে তোমার বডি যেটা, সেই বডিটা কভার করা থাকে কি দিয়ে, না পেলিকেল বলে একটা আবরণ দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে, মেস্টিগোফোরার ক্ষেত্রে পেলিকেল বলে একটা কভার দ্বারা এদের বডিটা আবৃত থাকে। এবং এদের লোকোমোটরি অর্গান কি থাকে, ফ্লাজেলা থাকে। এবং এই সুপার ক্লাসের ক্ষেত্রে বলছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, হ্যাঁ, ওকার্স বাই লঙ্গিচুডাল বাইনারি ফিশন। লঙ্গিচুডাল বাইনারি ফিশন মানে লম্বালম্বি ভাবে দ্বিধা বিভক্ত হয়ে দুটো সেল তৈরি করে, এরকম লম্বালম্বি ভাবে বিভক্তটা হয়। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কিভাবে, না লঙ্গিচুডাল বাইনারি ফিশন। হ্যাঁ, এবং হচ্ছে তোমার ফ্লাজেলা দেখা যাচ্ছে লোকোমোটরি অর্গান হিসাবে, এবং বডির চারপাশে হচ্ছে পেলিকেল থাকবে। এরাই হচ্ছে তোমার মেস্টিগোফোরা। এবং এর ক্ষেত্রে কটা ক্লাস বললাম গো, মেস্টিগোফোরা সুপার ক্লাসের ক্ষেত্রে কটা ক্লাস রয়েছে, টোটাল রয়েছে কটা ক্লাস, 3টে ক্লাস, তাই তো? এই যে সরি, দুটো ক্লাস, একটা হচ্ছে তোমার ফাইটো হচ্ছে তোমার মেস্টিগোফোরা এবং জু মেস্টিগোফোরা। তো সেক্ষেত্রে দেখো এই যে ফাইটো মেস্টিগোফোরা এবং জু মেস্টিগোফোরা, ঠিক আছে, এদেরকে কিভাবে ডিফারেন্সিয়েট করেছে দেখো, বা ভাগ করেছে দেখো। না যারা ফাইটো মেস্টিগোফোরা হয় তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্রোমাটোফোর্স উইথ ক্লোরোফিল। বুঝতে পেরেছো? তোমাদের একটু আগেই বলেছিলাম যখন পড়াছিলাম যে ফাইটো রয়েছে মানে তার অ্যানিমেল ক্যারেক্টার, সরি প্ল্যান্ট ক্যারেক্টার থাকবে, আর জু থাকে মানে তার হচ্ছে অ্যানিমেল ক্যারেক্টার থাকবে। তো এই জন্য দেখো যাদের, যে সমস্ত মেস্টিগোফোরা সুপার ক্লাসের মধ্যে যাদের ক্ষেত্রে ক্রোমাটোফোর্স উইথ ক্লোরোফিল থাকবে, সেই সঙ্গে নিউট্রিশন ইন দিস অর্গানিজমস কি হবে, হোলোফাইটিক হবে, হুইচ টেক্স প্লেস বাই দ্য ফটোট্রপি। আচ্ছা, এবং দে আর ফ্রি লিভিং অর্গানিজমস, অর্থাৎ তারা ফ্রি লিভিং, কারোর সঙ্গে সিম্বায়োটিক বা তারা প্যারাসাইটিক হিসাবে থাকছে না। এবং সেই সঙ্গে রিজার্ভ ফুড ইজ দিস অর্গানিজমস ইজ স্টার্চ বা প্যারামাইলন। ঠিক আছে, তাহলে যাদের ক্ষেত্রে এই ফাইটোমেস্টিগোফোরার ক্ষেত্রে রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হচ্ছে কি তোমার স্টার্চ বা প্যারাফাইলন, এবং যাদের ক্ষেত্রে ফ্লাজেলার সংখ্যা একটা কিংবা দুটো থাকছে, এবং তোমার বললাম কি যে ক্রোমাটোফোর্সের সঙ্গে ক্লোরোফিল প্রেজেন্স থাকছে। এই বৈশিষ্ট্য সম্পন্ন যে সমস্ত ক্লাস রয়েছে তাদের করা যে ফাইটোমেস্টিগোফোরা। এক্সাম্পল কি দেখো, না ইউগ্লিনা, সেরাটিয়াম এবং হচ্ছে তোমার নকটিলুকা। ঠিক আছে, মনে থাকবে, ইউগ্লিনা, সেরাটিয়াম এবং নকটিলুকা, এটা কারা, না ফাইটোমেস্টিগোফোরা। বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে বলে দিচ্ছি, একটু বুঝে নাও বাবা। ঠিক আছে, তাহলে কি বললাম, এরা আছে ফাইটোমেস্টিগোফোরা। উদাহরণ কি বললাম, ইউগ্লিনা, সেরাটিয়াম,
নকটিলুকা। তোমাদের কি চাপ হয়ে যাচ্ছে না তো? খুব চাপ লাগছে? আজকে আমরা খুব বেশি পড়বো না, আমরা জাস্ট হচ্ছে কি এই তোমার হচ্ছে কি ক্লাসিফিকেশনটাই দেখবো, ঠিক আছে? শুধুমাত্র হচ্ছে কি তোমার প্রোটোজোয়ার ক্লাসিফিকেশনটা পর্যন্তই দেখবো, ঠিক আছে? চাপ হওয়ার কথা না। না, প্রথম থেকে আবার চাপ নিলে সমস্যা, তাই না? আমার ক্লাসে কেউ চাপ নিক এটা আমি কোনো সময় চাই না, বা আমি কোনো সময় চাপ দিই না। একটু জাস্ট কথাবার্তার ছলেই পড়ে নিতে হবে, ঠিক আছে? ধরে ধরেই পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে কি বললাম, এটা আছে ফাইটোমাস্টিকো মেস্টিকোফোরা, এটা আছে ইউগ্লিনা এবং সেরাটিনাম এবং নকটিলুকা। এবার দেখো যেটা আছে জু মেস্টিকোফোরা, ঠিক আছে? জু মেস্টিকোফোরার ক্ষেত্রে কি দেখো, না জু মেস্টিকোফোরার ক্ষেত্রে এদের ক্ষেত্রে বলছে যে ডু নট হ্যাভ ক্লোরোফিল, কারণ জু মানে প্রাণী, বুঝতে পেরেছো, এনিম্যাল। তাহলে এদের ক্ষেত্রে কোনো হচ্ছে তোমার কি থাকবে না, না তোমার হচ্ছে কি কোনো ক্লোরোফিল থাকবে না, বিয়ারিং হচ্ছে তোমার ক্রোমাটোফোর্স। সেক্ষেত্রে মোস্টলি এরা প্যারাসাইট হয়ে যাবে, কারণ যারা যারা নিজের খাদ্য তৈরি করছিল তারা হয়ে গেছিল কি, তারা হচ্ছে তোমার নর্মালি তারা হচ্ছে কোনো প্যারাসাইটিক কন্ডিশনে ছিল না, তারা ফ্রি অর্গানিজম হিসাবে ছিল, এই যে ফ্রি লিভিং অর্গানিজম। কিন্তু যেহেতু এদের ক্ষেত্রে তোমার ক্লোরোফিল নেই, এই জন্য মোস্টলি প্যারাসাইটিক। দ্য নিউট্রিশন ইন দিস অর্গানিজমস ইজ হলোজিক এবং হচ্ছে তো অথবা কি হতে পারে সেপ্রোজয়িক। দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল ইজ গ্লাইকোজেন। অ্যানিমেল ক্যারেক্টার দেখো, এই যে স্টার্চ কিংবা প্যারামাইলন, এটা হচ্ছে কি তোমার প্ল্যান্ট ক্যারেক্টার, ঠিক আছে? আবার হচ্ছে তোমার এখানে গ্লাইকোজেন মানে হচ্ছে তোমার অ্যানিমেল ক্যারেক্টার, এই জন্য তার নাম কি দিয়েছে দেখো, জুমেস্টিকোফোরা। আর এখানে প্যারামাইলন বা স্টার্চ মানে হচ্ছে কি তোমার ফাইটোমেস্টিকোফোরা। আচ্ছা, এবং এদের ক্ষেত্রে দেখো দে মে হ্যাভ ওয়ান টু মেনি ফ্লাজেলা, এদের ক্ষেত্রে একটা কিংবা দুটো ফ্লাজেলা থাকবে প্রত্যেকটা অর্গানিজমসের ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে এক এক থেকে অনেকগুলো ফ্লাজেলা থাকতে পারে। উদাহরণ কি দেখো, না উদাহরণ হচ্ছে লেসমেনিয়া, ট্রিপানোসোমা পেলিডাম, ট্রাইকোমোনাস এবং হচ্ছে তোমার ট্রাইকো নিমফা। ঠিক আছে, কি কি বললাম দেখো, না একটা হচ্ছে তোমার লিসমেনিয়া, তারপর হচ্ছে ট্রিপানোসোমা, ঠিক আছে, এবং হচ্ছে ট্রাইকোমোনাস এবং ট্রাইকো নিমফা। এরা হচ্ছে তোমার হচ্ছে জাইগো মেস্টিকো করার, সরি জু মেস্টিকো করার এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আপাতত আমরা সুপার ক্লাস 1 মেস্টিকো করার ক্ষেত্রে দুটো যে ক্লাস রয়েছে, ফাইটো মেস্টিকো করা এবং জু মেস্টিকো করা, আপাতত আমরা এটা কমপ্লিট করলাম। চলো নেক্সট। এবার সুপার ক্লাস 2 যেটা রয়েছে ওপালিনাটা। ঠিক আছে, ওপালিনাটার ক্ষেত্রে আমরা দেখব সুপার ক্লাস 2 নিশ্চয়ই ওপালিনাটার ক্ষেত্রে কোনো ক্লাস ভাগ নেই, কারণ আমরা প্রথমে ক্লাসিফিকেশনে দেখেছিলাম। তো দেখো এই সুপার ক্লাস 2 এর যে তোমার ভাগ নেই ওপালিনাটা, তার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি হয়, না এদের ক্ষেত্রে বলছে এরা লিভস এজ, এই যে তোমার হচ্ছে কি কমার্স, তোমার হচ্ছে দেখো কমেনসালিস ওর প্যারাসাইট। ঠিক আছে, কমেনসালিজম হিসাবে থাকতে পারে কিংবা প্যারাসাইট মানে পরজীবী হিসাবে থাকতে পারে। ইন দ্য গার্ড অফ দ্য, এই যে তোমার হচ্ছে কি দেখো এলুরেন্স, দেয়ার বডি ইজ কভার্ড বাই অবলিক রো অফ সিলিয়া লাইক ফ্লাজেলা, মানে এদের শরীরটা হচ্ছে কি বাইরের দিকে কিছু সিলিয়া লাইক ফ্লাজেলা, ঠিক আছে, এরা কিন্তু থাকবে, অবস্থান করবে। এবং এরা হচ্ছে বলছে এদের ক্ষেত্রে মে হ্যাভ টু অর মেনি নিউক্লিয়াই, অলসো দ্য নিউক্লিয়াই আর মনোমরফিক। এদের শরীরের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা অর্গানিজমসের ক্ষেত্রে দুটো বা অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এবং তারাও কি থাকলেও কি হয়, তারাও মনোমরফিক। এবং দে আন্ডারগো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই বাইনারি ফিশন, বিভাজনের মাধ্যমে বা সিনগেমির মাধ্যমে তারা হচ্ছে কি তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করছে। হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস বাই দা অ্যানাইসোগেমি। অ্যানাইসোগেমি ব্যাপারটা তোমরা জানো, তাই না? সিনগেমিকে ভাগ করা হয় 3টে ভাগে, আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি। অ্যানাইসোগেমি মানে দুটো যে গেমেট ফরমেশন করে মেল অ্যান্ড ফিমেল, বোথ আর স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি, মানে স্ট্রাকচারালি এবং প্রপার্টিজ দিক থেকে দুটো হচ্ছে কি আলাদা, তাই তাই জন্য তাকে আমরা অ্যানাইসোগেমি বলি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কাদের ক্ষেত্রে দেখা যায়, যারা হচ্ছে তোমার ওপালিনাটা। উদাহরণ কি, এই যে ওপালিনাটা থেকে ওপালিনা, এবং তোমার হচ্ছে কি দেখো না তোমার জেলি রিলেলা। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে কি কার ক্ষেত্রের মধ্যে পড়ছে, না তোমার হচ্ছে ওপালিনাটার মধ্যে পড়ছে। এবার দেখো সুপার ক্লাস 3, ঠিক আছে, যার যার নাম কি সার্কোডিনা। সুপার ক্লাস 3 হচ্ছে তোমার সার্কোডিনা। এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি দেখতে পাবে, না এদের ক্ষেত্রে বলছে যে এদের লোকোমোশন ইন দিস অর্গানিজমস বিলংস টু দি সুপার ক্লাস ইজ ব্রট অ্যাবাউট সিউডোপোডিয়া। ঠিক আছে, সার্কোডিনার ক্ষেত্রে লোকোমোটরি অর্গান কি দেখা যাবে, না মনে রাখবে এটা যে সিউডোপোডিয়া দেখা যাবে। আচ্ছা, সেই সঙ্গে হচ্ছে কি তোমার দেয়ার বডি ইজ
হেমিবয়েড হয় এদের শরীরটা, উইদাউট ডেফিনাইট পেনিকেল, কোনো পেনিকেল থাকবে না, মানে বাইরে যে কভারটা থাকে, এবং হলোজয়িক বা সেপ্রোজয়িক পুষ্টি সম্পন্ন করে। এবং এই সুপার ক্লাসকে তিনটে ক্লাসে ভাগ করা হয়েছে, কি কি না, রাইজোপোডিয়া, এবং হচ্ছে তোমার এই যে পাইরোপ্লাজমিয়া, এবং হচ্ছে তোমার অ্যাক্টিনোপোডিয়া। ঠিক আছে, তো তোমরা এদের ক্ষেত্রে জাস্ট খুব কমন জিনিসগুলো দেখে নাও, ঠিক আছে, বাট শুধু উদাহরণগুলো মনে রাখলেই হতো, কারণ সাব ফাইলা যেহেতু বলেছে। তো সেক্ষেত্রে দেখো, এই রাইজোপোডিয়ার ক্ষেত্রে আমরা দেখবো এদের সিডোপোডিয়া দেখা যাবে। হ্যাঁ, তো সেটা আমরা দেখতে পাই বিভিন্ন ফর্মে, হয় এই যে লবোপোডিয়া, ফিলোপোডিয়া, কিংবা রেটিকুলোপোডিয়া উইদাউট এক্সিয়াল ফিলামেন্ট। কোনো এক্সিয়াল ফিলামেন্ট থাকবে না, দিয়ে এদের এই সিডোপোডিয়া থাকবে, তিনটে ফর্মে থাকতে পারে। এবং এদের ক্ষেত্রে দেখো, এই ইন দিস ক্লাস ইনক্লুডস এই যে এমিবাস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফোরামিনিফেরান্স, এন্ড হচ্ছে তোমার মাইসেটো জোয়ান্স, এই তিনটে হচ্ছে কি তোমার ক্লাস এদের মধ্যে ইনক্লুড থাকে। ঠিক আছে, এবার দেখো, দিস এনিমেলস আর মোস্টলি ফ্রি লিভিং হয়, এরা হচ্ছে তোমার ফ্রি লিভিং, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্যারাসাইটও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে ইন এমিবাস দ্য বডি ইজ নেকেড, ইন তোমার হচ্ছে ফোরামিনিসফেরাস দ্য বডি ইজ কভার্ড বাই পোরাস ক্যালকেসিয়াস সেল। ঠিক আছে, মানে এই পোরাস ক্যালকেসিয়াস সেল দিয়ে অনেক সময় এদের ক্ষেত্রে, মানে এই ফোরামিনিফেরান্সের ক্ষেত্রে বডিটা কভার থাকে। তো তোমরা জাস্ট উদাহরণটা মনে রাখো, যেমন এই রাইজোপোডিয়ার ক্ষেত্রে উদাহরণ কি মনে রাখবে, এমিবা, তারপর হচ্ছে তোমার এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, তোমার নাম শুনেছো, এবং এলফিডিয়াম। ঠিক আছে, এই তিনটা আছে তোমার রাইজোপোডিয়ার উদাহরণ। কি কি বললাম, এমিবা, এন্টামোবিবা, এবং হচ্ছে তোমার এলফিডিয়াম, এরা হচ্ছে তোমার রাইজোপোডিয়ার ক্ষেত্রে ক্লাসের মধ্যে উদাহরণের মধ্যে পড়ছে, এবং কোন সুপার ক্লাস না তোমার সার্কোডিনার মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ক্লাস 2 যেটা রয়েছে, পাইরোপ্লাজমিয়া। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে এরা প্যারাসাইটিক হয়, এদের লোকোমোটারি অর্গানটা অ্যাবসেন্ট থাকে, বা এবং সেই সঙ্গে তোমরা মনে রাখবে এদের ক্ষেত্রে স্পোর অ্যাবসেন্ট থাকে, এবং এরা স্মলেস্ট প্যারাসাইট ইন দ্য রেড ব্লাড সেল অফ দ্য ভার্টিব্রেটস। ঠিক আছে, এই পাইরোপ্লাজমিয়া এরা হচ্ছে কি স্মলেস্ট প্যারাসাইট। ঠিক আছে, কোথায় থাকে এরা, রেড ব্লাড সেল অফ দ্য ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস এর ক্ষেত্রে রেড রেড ব্লাড সেলের যে সমস্ত রেড ব্লাড সেল, মানে তোমার হচ্ছে কি তোমার আরবিসির মধ্যে যে সমস্ত প্যারাসাইট থাকে, তার মধ্যে এই পাইরোপ্লাজমিয়াটা হচ্ছে কি তোমার স্মলেস্ট। আচ্ছা, উদাহরণ কি দেখো না, বেবিসিয়া, BABESIA, বেবিসিয়া, পাইরোপ্লাজমিয়ার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি তোমার বেবিসিয়া। আচ্ছা, এবার দেখো ক্লাস 3 যেটা আমরা বলছিলাম, তোমার হচ্ছে কি দেখো অ্যাক্টিনোপোডিয়া, এটা আছে কার মধ্যে পড়ছে দেখো না, এই সুপার ক্লাস হচ্ছে কি সার্কোডিনা। ঠিক আছে, দুটো ক্লাস হয়ে গেল, এই ক্লাস দিয়ে হচ্ছে তোমার অ্যাক্টিনোপোডিয়া। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে না, এদের ক্ষেত্রেও সিউডোপোডিয়া থাকবে। সেই সঙ্গে দেখো তোমরা দেখতে পারো এখানে যে এরা ফ্রেশ ওয়াটারে বসবাস করে, হলোজয়ী তোমার হচ্ছে ফ্রেশ ওয়াটারের পাশাপাশি কিছু ক্ষেত্রে মেরাইনও থাকতে পারে, না দুটো জায়গায় থাকতে পারে, ফ্রেশ ওয়াটার এবং মেরাইন দুটো জায়গায় থাকতে পারে। এবং এদের ক্ষেত্রে দেখো স্কেলিটনস অফ দা এই যে রেডিও, তোমার হচ্ছে কি রেডিওলারিয়ান্স হেভ সিলিকেসিয়াস সেল, অর্থাৎ সিলিকন দিয়ে এদের শরীরের বাইরে একটা সেল থাকবে বা আবরণ থাকবে। দ্য সেল অফ দ্য ডেথ যখন হয়ে যাচ্ছে দেখো, দিয়ে অ্যাকুমুলেট হচ্ছে কোথায় না, সমুদ্রের তলায়, ফ্লোর অফ দা ওশান, অ্যান্ড ফর্ম টু এই যে রেডিওলারিয়ান, তোমার হচ্ছে কি তারা কি করছে না, যখন জমা হয়ে গিয়ে সেখানে হচ্ছে কি তোমার ওই এদের সিলিকাগুলো জমা হয়ে গিয়ে কি তৈরি করছে না, সিলিকেসিয়াস আর্থ তৈরি করছে, অর্থাৎ একটা মৃত্তিকা তৈরি করছে। ঠিক আছে, তাহলে সংক্ষেপে মনে রাখবে, বেশি মনে রাখার দরকার নেই, কারণ এদের উদাহরণগুলাই বেশি মনে রাখবে। অ্যাক্টিনোপোডিয়ার ক্ষেত্রে বললাম এরা সিউডোপোডিয়া দেখা যায়, এরা ফ্রেশ ওয়াটার বা মেরাইন ওয়াটারে থাকতে পারে, এবং এদের স্কেলিটন গুলো তৈরি হচ্ছে হ্যাঁ সিলিসেসিয়াস সেল দিয়ে। ঠিক আছে, অর্থাৎ সিলিকন দিয়ে হচ্ছে তোমার একটা সেল বা আবরণ তৈরি করে, সেটা দিয়ে এদের স্কেলেটনটা তৈরি হচ্ছে। উদাহরণ কি মনে রাখবে, যেমন হচ্ছে কি তোমার কোলোজাম। ঠিক আছে, একটা আছে তোমার অ্যাক্টিনো তোমার হচ্ছে কি ফাইলিস, এবং হচ্ছে তোমার একান্থোমেট্রা। ঠিক আছে, একান্থোমেট্রা, এই তিনটে হচ্ছে কি এদের উদাহরণ, কার না অ্যাক্টিনোপোডিয়ার ক্ষেত্রে উদাহরণ। এবার দেখো সাব ক্লাস, এবার সরি সাব ফাইলাম হচ্ছে কি তোমার 2, সাব ফাইলা 2 হচ্ছে দেখো তোমার হচ্ছে কি স্পোরোজোয়া। ঠিক আছে, স্পোরোজোয়া। এবার বলছে দেখো, যেহেতু সাব ফাইলা বলেছে মানে উদাহরণগুলো এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। তো দেখো
এই যে সাবফাইলার টু স্পোরোজোয়ার ক্ষেত্রে আমরা যদি বৈশিষ্ট্য দেখি তাহলে কি দেখতে পাবো না, ফার্স্ট ক্যারেক্টার যেটা বলেছে সেটা কি না, দিস সাবফাইলা আর এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইটস। বুঝতে পারলে, এরা হচ্ছে কি তোমার অন্তঃপরজীবী। এন্ডোপ্যারাসাইট মানে যে হোস্টের উপর থাকবে তার হোস্টের ভেতরেই প্রবেশ করবে, বাইরে থাকে না, মানে ভেতরে থাকবে, এন্ডোপ্যারাসাইট। এবং দেখো স্পেশাল লোকোমোটারি অর্গানস থাকবে, মানে আর অ্যাবসেন্ট ইন দিস এনিমেল, অর্থাৎ যারা স্পোরোজোয়া তাদের ক্ষেত্রে নো লোকোমোটারি অর্গান, এটা লিখে দিতে পারো, নো লোকোমোটারি অর্গান, এদের ক্ষেত্রে কোনো লোকোমোটারি অর্গান থাকবে না। এই জন্য বলছে স্পেশাল লোকোমোটারি অর্গানস আর অ্যাবসেন্ট ইন দিস এনিমেলস। সামটাইমস pseudopodias are present which are useful only for investigation of food। ঠিক আছে, অর্থাৎ বলছে কিছু 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 সময়, হ্যাঁ, সিউটোপোডিয়ার প্রেজেন্ট কোনো কোনো সময় থাকতে পারে, যখন কি হুইচ আর ইউজফুল ইন দ্য ইনভেস্টিগেশন অফ ফুড। বুঝতে পারলে, শুধুমাত্র সিউটোপোডিয়া এদের খাদ্যের মানে তোমার হচ্ছে কি আহরণে বা খাদ্যের ইনভেস্টিগেশনে খোঁজের জন্য তারা এই সিউটোপোডিয়া সাহায্য করে, কিন্তু লোকোমোটারি অর্গান থাকে না। এবার দেখো স্পোরোজোয়েটস আর তোমার হচ্ছে কি মেরোজোয়েটস বিয়ার এন্টেরিয়র এপিক্যাল কমপ্লেক্স দ্যাট হেল্পস পেনিট্রেট হোস্ট সেল, অর্থাৎ কোষে প্রবেশ করার জন্য এদের স্পোরোজোয়েটটা হচ্ছে কি সাহায্য করছে। দিস ফাইলা ইনক্লুডস থ্রি ক্লাসেস। ঠিক আছে, তিনটে ক্লাসেস কি না, এই যে তোমার হচ্ছে দেখো টেলোস্পোরিয়া, ঠিক আছে, যার উদাহরণ তোমরা মনে রাখবে মনোসিস্টিস, প্লাজমোডিয়াম যেটা তোমরা জানো, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, প্লাজমোডিয়াম ওভালি, তাই না? তারপর হচ্ছে তোমার এইমেরা। আচ্ছা, ক্লাস টু যেটা আছে তোমার টক্সোপ্লাজমিয়া, ঠিক আছে, এটার ক্ষেত্রে উদাহরণ মনে রাখবো টক্সোপ্লাজমা। আচ্ছা, তারপরে ক্লাস থ্রি ক্ষেত্রে দেখো হ্যাপ্লোস্পোরিয়া, এর উদাহরণ হচ্ছে তোমার হ্যাপ্লোস্পোরিডিয়াম। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ইকথিওস্পোরিডিয়াম। আচ্ছা, সেই সঙ্গে দেখো এবারে আমরা চলে আসবো সাবফাইলার থ্রিতে। এখানে আমি কিছু স্কিপ করলাম, তোমরাও স্কিপ করবে, কারণ তোমরা এই সাবফাইলার ক্যারেক্টার গুলো পড়বে। কি কি বলা হলো, যে এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইট, সেই সঙ্গে লোকোমোটারি অর্গান হচ্ছে কি এদের অ্যাবসেন্ট থাকে, তবে সিউটোপোডিয়া থাকলেও সেটা হচ্ছে কি তোমার ফুড ইনভেস্টিগেশনে সাহায্য করে। এবং এদের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এরা তোমার হচ্ছে কি হোস্ট সেলে প্রবেশ করার জন্য এদের ক্ষেত্রে স্পোরোজোয়েটস কেমন হয় না, মেরোজোয়েটস বিয়ার এন্টেরিয়ার এপিক্যালটা তৈরি করে। আর তিনটে ক্লাস হচ্ছে তোমার হচ্ছে টেলোস্পোরিয়া, উদাহরণ মনোসিস্টিস, তোমার এইমেরা এবং প্লাজমোডিয়াম, এবং এই যে ট্যাক্সোপ্লাজমিয়ার ক্ষেত্রে উদাহরণ বলা হলো ট্যাক্সোপ্লাজমা, আর হ্যাপ্লোস্পোরিয়ার ক্ষেত্রে উদাহরণ বলা হলো হ্যাপ্লোস্পোরিডিয়াম এবং ইকথিওস্পোরিডিয়াম। চলো এবার হচ্ছে কি সাবফাইলাম থ্রি, এটা নিয়ে আমরা দেখব। সবাই আছো তো নাকি সব ঘুমিয়ে পড়েছো? জেগে আছো তো সবাই? আছি। সবাই আছে, ঠিক আছে, থাকতেই হবে, তাই না, পড়াশোনা করতেই হবে। দেখো এবার দেখো তাহলে সাবফাইলাম থ্রি যেটা রয়েছে তার নাম কি না, নিডোস্পোরা। ঠিক আছে, নিডোস্পোরা। দেখো এক্ষেত্রে এই যে সিএনআইডিও এসপিও আর নিডোস্পোরা, দিস অ্যানিমেলস বিলঙ্গিংস টু দ্য সাবফাইলাম আর প্যারাসাইটিক। এরা হচ্ছে এই সাবফাইলামটা বলছে যে এরা হচ্ছে কি প্যারাসাইটিক, অর্থাৎ পরজীবী হিসাবে থাকে। স্পেশাল কাইন্ড অফ লোকোমোটারি অর্গান আর অ্যাবসেন্ট ইন দিস অ্যানিমেলস। ঠিক আছে, এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার তোমার স্পেশাল টাইপস অফ যে অ্যানিমেল মানে তোমার হচ্ছে লোকোমোটারি অর্গান, এদের ক্ষেত্রেও অ্যাবসেন্স থাকে। বাট বলছে স্পোর আর প্রেজেন্ট উইথ ওয়ান অর মোর পোলার ফিলামেন্টস। Polar filaments are special and unique features of these animals, which these spores infect a host. The polar filament is discharged and it's get attached to the host tissue. ঠিক আছে, অর্থাৎ কি বলছে দেখো, যে এই সাবফাইলামের ক্ষেত্রে, ঠিক আছে, এরা মেনলি হচ্ছে কি তোমার প্যারাসাইটিক হয়, এবং এদের ক্ষেত্রে যেমন স্পেশালি কোনো লোকোমোটারি অর্গান থাকে না, তার পাশাপাশি এদের ক্ষেত্রে বলছে স্পোর গুলো প্রেজেন্স থাকবে ওয়ান অর মোর পোলার ফিলামেন্টে। পোলার ফিলামেন্ট গুলো হচ্ছে কি স্পেশাল এবং ইউনিক ফিচার্স তৈরি করে এই অ্যানিমেলের ক্ষেত্রে। এবং তার পাশাপাশি যখন বলছে হোয়েন দি স্পোর্স ইনফেক্ট এ হোস্ট, যখন এই স্পোর গুলো কোনো কোষকে ইনফেক্ট করবে, প্রবেশ করবে, দ্য পোলার ফিলামেন্ট ইজ ডিসচার্জ, প্রথমে পোলার ফিলামেন্টটা ডিসচার্জ করবে, অ্যান্ড ইট গেটস অ্যাটাচ টু দ্য হোস্ট টিস্যু। ঠিক আছে, ওই পোলার ফিলামেন্ট যেটা ডিসচার্জ হয়ে যাবে সেটাই হোস্ট টিস্যুর সঙ্গে অর্থাৎ কোষের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে।
এবার এই সাবফাইলামকে দুটো ক্লাসে ভাগ করা হচ্ছে। একটা দেখো মিক্সো, তোমার হচ্ছে স্পোরিডিয়া, এবং আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি এই যে টিনোস্পোরা। টিনোস্পোরা, টিডোস্পোরা। তো সেক্ষেত্রে এই মিক্সোস্পোরিডিয়ার ক্ষেত্রে উদাহরণ মনে রাখবে মিক্সোবলাস, এবং তার সঙ্গে হচ্ছে তোমার টিডোস্পোরার ক্ষেত্রে মনে রাখবে এখানে দুটো ক্লাস রয়েছে, একটা মিক্সোস্পোরিডিয়া, একটা হচ্ছে তোমার মাইক্রোস্পোরিডিয়া। মিক্সোস্পোরিডিয়ার ক্ষেত্রে হচ্ছে মিক্সোবলাস, এবং হচ্ছে তোমার এই যে মাইক্রোস্পোরিডিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার নোসিমা বোম্বাইসিস। ঠিক আছে, নোসিমা হচ্ছে তোমার বোম্বাইসিস। এটা তোমার হচ্ছে কি তোমার এই দুটো ক্লাসের হচ্ছে এক্সাম্পল। এবার সাবফাইলা 4 যেটা আমাদের রয়েছে তার নাম হচ্ছে কি তোমার সিলিওফোরা। ঠিক আছে, সিলিওফোরার ক্ষেত্রে বলছে যে কমপ্লেক্স, এই যে সিলিওফোরিয়ান্স আর কমপ্লেক্স অফ দ্য প্রোটোজোয়ান্স, মানে যত প্রোটোজোয়া রয়েছে তার মধ্যে এই সিলিওফোরা এরা হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লেক্স বা জটিল। এদের ক্ষেত্রে বলছে দেখো লোকোমোটরি অর্গানস অফ দিস অ্যানিমেলস অফ দিস সাবফাইলা ইজ সিলিয়া। এদের ক্ষেত্রে কি দেখা যায় না সিলিয়া দেখা যায়, সিলিয়া এদের লোকোমোটরি অর্গান হিসেবে দেখা যায়। These cilia also help in feeding at some stage of the life cycle. ঠিক আছে, এই সিলিয়া গুলো কি করছে না এদের ফিডিং এ সাহায্য করছে। ফিডিং করা মানে হচ্ছে খাদ্য গ্রহণে সাহায্য করছে। হ্যাঁ, কিছু স্টেজে, এদের লাইফ সাইকেলের কিছু স্টেজে এই সিলিয়াই হচ্ছে কি এদের ফিডিং এ সাহায্য। দ্য নিউক্লিয়াই অফ দিস অর্গানিজমস আর ডাইমরফিক। এদের নিউক্লিয়াসটা কেমন হয় না ডাইমরফিক হয়। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস ইজ ভেজিটেটিভ এন্ড হচ্ছে তোমার পলিপ্লয়েড। আচ্ছা, মাইক্রোনিউক্লিয়াস ইজ রিপ্রোডাক্টিভ এন্ড হচ্ছে ডিপ্লয়েড। ভালো করে শোনো তাহলে, সিলিওফোরার ক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে কেমন হয় ডাইমরফিক। এর আগে পর্যন্ত তোমরা কি দেখেছিলে বাকি সাবফাইলামের ক্ষেত্রে কেমন হয় নিউক্লিয়াস টাইপস? মনোমরফিক। মনোমরফিক। কিন্তু এখানে যেটা দেখলে সিলিওফোরার ক্ষেত্রে তোমরা কি দেখলে ডাইমরফিক। ডাইমরফিক মানে দুটো আলাদা আলাদা। তো এই যে ডাইমরফিকের মধ্যে বলছে, ডাইমরফিকের মধ্যে একটা থাকে হচ্ছে তোমার ম্যাক্রোনিউক্লিয়াস, একটা তোমার মাইক্রোনিউক্লিয়াস। যেটা ম্যাক্রো হবে মানে যেটা হচ্ছে সাইজে বড় হবে সেটা ভেজিটেটিভ নেচার দেখায় এবং পলিপ্লয়েড। আর যেটা মাইক্রোনিউক্লিয়াস হয় সেটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ হয় এবং হচ্ছে ডিপ্লয়েড হয়। আচ্ছা, asexual reproduction take place by binary fission, sexual reproduction take place by the conjugation। ঠিক আছে, এই সিলিওফোরার ক্ষেত্রে এদের হচ্ছে তোমার asexual reproduction হচ্ছে কেমন না বাইনারি ফিশনের মাধ্যমে। বাইনারি ফিশন মানে দ্বিধায় বিভক্ত আর কি, দ্বিবিভাজন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কেমন হচ্ছে দেখো কনজুগেশন। ঠিক আছে, কনজুগেশনটা আমরা পরে পড়বো, যদিও জাস্ট মনে রাখো যে এটা একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড। আচ্ছা, এদের ক্ষেত্রে বলছে অনলি ওয়ান ক্লাস ইজ ইনক্লুড ইন সাবফাইলা। তার নাম কি হচ্ছে তোমার হচ্ছে কি সিলিয়েটিয়া। ঠিক আছে, সিলিয়েটিয়া হচ্ছে একটাই ক্লাস রয়েছে, যার এক্সাম্পল কি রয়েছে না যেমন হচ্ছে কি প্যারামেসিয়াম, এবং হচ্ছে তোমার ভর্টিসেলা, এবং হচ্ছে তোমার দেখো বেলাটিডিয়াম। ঠিক আছে, তাহলে প্যারামেসিয়াম, ভর্টিসেল্লা এবং হচ্ছে বেলাটিডিয়াম, এই তিনটে হচ্ছে কি তোমার সাবফাইলা, তোমার হচ্ছে কি ফোরের এক্সাম্পল। ঠিক আছে, চলো দেখো আমি আমি কিন্তু ক্লাস শেষ করছি না, আমি প্রত্যেকটা জিনিস আবার রিপিট যাবো। ঠিক আছে, যাতে তোমরা না ভুলে যাও। ঠিক আছে, তাহলে যেটা আমরা পড়লাম দেখো যে এই সার্কোমেস্টিকোফোরা তার লোকোমোটাইভ অর্গান ফ্লাজেলা বা সিটোপোডিয়া। তাহলে এখানে লিখো সার্কোমেস্টিকোফোরার ক্ষেত্রে কি হয় ফ্লাজেলা ওর সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া বা দুটো বোথ, তাই না, দুটো একসঙ্গেও থাকতে পারে। আচ্ছা, তারপরে বললো তোমরা সাবফাইলাম 2 যে স্পোরোজোয়া, এর ক্ষেত্রে কি বললাম, স্পোরোজোয়ার ক্ষেত্রে কোনো, এই যে স্পোরোজোয়ার ক্ষেত্রে কি বলা হলো, এই যে বলছে তোমার দেখো স্পেশাল লোকোমোটরি অর্গানস ইজ অ্যাবসেন্ট, বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি সিউডোপোডিয়া প্রেজেন্স থাকলেও থাকতে পারে, যেটা কিন্তু এদের কি কাজ করছে ফিডিং এ সাহায্য করে। তোমার হচ্ছে কি অনলি ফর ইনজেকশন অফ ফুডের ইনজেকশনে সাহায্য করে, কিন্তু লোকোমোটরি থাকে না। তাহলে এখানে আমরা লিখে দেবো কি যে এটা হচ্ছে তোমার অ্যাবসেন্ট। তারপরে যেটা টিডোস্পোরার ক্ষেত্রে হ্যাঁ, তোমার হচ্ছে কি টিডোস্পোরার ক্ষেত্রে আমরা কি বললাম না এদের ক্ষেত্রে বলো, এদের ক্ষেত্রে বলছে দেখো এদের ক্ষেত্রে লোকোমোটরি অর্গানস ইজ অ্যাবসেন্ট ইন দিস অ্যানিমেলস। ঠিক আছে, স্পোর এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, এটাও লিখে দাও অ্যাবসেন্ট। আর এর ক্ষেত্রে কি বললাম, যেটা আছে লাস্ট যেটা ছিল সিলিওফোরার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সিলিয়া, তাই না।
তাহলে এটা লিখো তোমরা অ্যাবসেন্ট, আর এটা তোমার হচ্ছে কি সিনিয়র। ওকে, এবারে দেখো তাহলে আমরা শুধু পড়বো কি বেসিক্যালি পড়বো হচ্ছে কি এই চারটা হচ্ছে ক্লাসের সাবফাইলার বৈশিষ্ট্য, সার্কোমিস্টিকোফোরা, স্পোরোজোয়া, টিডোস্পোরা এবং হচ্ছে তোমার একটা আছে তোমার সিলিওফোরা। তো সেক্ষেত্রে এই সার্কোমিস্টিকোফোরার ক্ষেত্রে বললাম কি যে এরা হচ্ছে তোমার ফ্লাজেলা বা সিলিয়া থাকতে পারে লোকোমোটাইজ অর্গান হিসাবে, বা দুটো একসঙ্গে থাকতে পারে। সেই সঙ্গে বলা হলো যে এদের ক্ষেত্রে এরা নিউক্লিয়াসটা মনোমরফিক। ঠিক আছে, উদাহরণ কি হতে পারে প্রত্যেকটা বলে দাও। যেমন হচ্ছে ইউগ্লিনা, সেরাটিয়াম, নকিলুকা, তাই না, লেসমিনিয়া, ট্রিপানোসোমা, তাই না, এগুলো তোমার উদাহরণ। বা এই যে ওপালিনা, এরা সবগুলো এর মধ্যে পড়ছে। আচ্ছা, সেই সঙ্গে আমরা সাবফাইলাম 2 যেটা স্পোরোজোয়া বললাম, তার বৈশিষ্ট্য কি দেখলে না, এরা আছে কি এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইট, এবং সেই সঙ্গে দেখলে তোমরা স্পেশাল লোকোমোটরি অর্গান এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, বা যদি কিছু ক্ষেত্রে থাকে সিউডোপোডিয়া, সেটা লোকোমোটরি অর্গান না হয়ে সেটা হচ্ছে কি ইনজেকশন অফ ফুডে সাহায্য করছে। এবং সেক্ষেত্রে বললাম স্পোরোজোয়েটস আর মেরোজোয়েটস বিয়ার এন্টেরিয়ার এপিক্যাল কমপ্লেক্স, এটা কি কাজ করছে না, হোস্ট সেলে প্রবেশের জন্য সাহায্য করছে। এই তিনটে ক্লাসেস রয়েছে, উদাহরণ হচ্ছে মনোসিস্টিস, প্লাজমোডিয়াম, তাই না, টক্সোপ্লাজমা এবং এই যে হেপ্লোস্পুরিডিয়াম। আর তারপর হচ্ছে কি তোমার সাবফাইলাম 3 নাম কি না, টিডোস্পোরা। ঠিক আছে, CNIDO, এর উচ্চারণটা কি হবে? CNIDO, এটা হচ্ছে টিডোস্পোরাই বলা উচিত, তাই কি? নিডোস্পোরা, হ্যাঁ, নিডোস্পোরা স্যার, হ্যাঁ, স্যার নিডোস্পোরা। নিডোস্পোরা। হ্যাঁ, নিডোস্পোরা বলতে পারো। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা হচ্ছে তোমার প্যারাসাইটিক হয়, এবং তার পাশাপাশি এদের ক্ষেত্রে লোকোমোটরি অর্গানটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে। বাট এদের ক্ষেত্রে আমরা দেখলাম স্পোর প্রেজেন্ট রয়েছে মোর, ওয়ান অর মোর পোলার ফিলামেন্টে, এবং যেটা কি করছে না, এটা ইউনিক ফিচার সাহায্য করছে এই সমস্ত মানে সাবফাইলার ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে দুটো ক্লাস রয়েছে, উদাহরণ হচ্ছে তোমার মিক্সোবোলাস এবং হচ্ছে তোমার আরো বলতে পারো তোমার, হ্যাঁ, মিক্সোবোলাস। আর সাবফাইলাম 3 হচ্ছে কি দেখো, এটা তো হলো মিক্সোবোলাস। আচ্ছা, তার সঙ্গে সাবফাইলাম 4 হচ্ছে কি তোমার সিলিওফোরা। এর বৈশিষ্ট্য কি বলা হলো না, এদের ক্ষেত্রে ডাইমরফিক নিউক্লিয়াস থাকে, এদের ক্ষেত্রে সিলিয়া থাকবে। ডাইমরফিক নিউক্লিয়ার মধ্যে ম্যাক্রোনিউক্লিয়াস, মাইক্রোনিউক্লিয়াস থাকবে। ম্যাক্রোনিউক্লিয়াসটা ভেজিটেটিভ এবং পলিপ্লয়েড, মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে কি তোমার ডিপ্লয়েড, এবং হচ্ছে তোমার কি বলা হলো না, রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্ট। আর এদের ক্ষেত্রে বাইনারি ফিশন এর মাধ্যমে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আর কনজুগেশনের মধ্যে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কারা? সিলিওফোরা। এদের ক্ষেত্রে একটাই হচ্ছে তোমার ক্লাস রয়েছে, তার নাম হচ্ছে কি সিলিয়েটিয়া। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে তোমার প্যারামেসিয়াম, তারপর হচ্ছে কি তোমার এই যে ভার্টিসেলিয়া সেল্লা, এবং হচ্ছে তোমার বেলাটিডিয়াম। ঠিক আছে, বেলাটিডিয়াম, এই হচ্ছে তিনটা উদাহরণ। ওকে, তাহলে এই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে কেউ একজন বলো তাহলে চারটা ক্লাস কি কি বলো, চারটা সাবফাইলার কি কি? সার্কোমাস্টিকোফোরা, একদম। সিলিওফোরা, নিডোস্পোরা, হুম, আরেকটা, আরেকটা যে যে এই বলতে পারেনি, আর কেউ বলে দাও, একসঙ্গে চারটা বলো। স্পোরোজোয়া স্যার। স্পোরোজোয়া। স্পোরোজোয়া। হ্যাঁ, এই যে দেখো, সার্কোমেস্টিকোফোরা, স্পোরোজোয়া 2 নম্বরে আসবে। তারপরে হচ্ছে কি টিনোস্পোরা, টিনোস্পোরা আসবে। তারপর হচ্ছে তোমার সিলিওফোরা আসবে। ঠিক আছে, এবং প্রত্যেকের এই যে ফ্লাজেলার গুলো মানে লোকোমোটরি অর্গান গুলোর নাম, তাদের রিপ্রোডাকশন কেমন হয়, প্রত্যেকের যে উদাহরণগুলো, যদি কারোর মনে হয় যে এই সুপার ক্লাস বা ক্লাস মনে রাখতে পারছো না, তখন প্রত্যেকটা সাব ক্লাসেরই উদাহরণগুলো মনে রাখবে, এবং সেই সঙ্গে তাদের স্পেশাল ক্যারেক্টারগুলো মনে রাখবে। আর সেই সঙ্গে আমরা কি পড়লাম আজকে, সেই সঙ্গে আমরা পড়লাম যে এদের কি কি তোমার হচ্ছে কি আইডেন্টিফাইং ক্যারেক্টার দেখা যায়। আমি বলে দিচ্ছি একটু স্যার রিপিটে সংক্ষেপে। হ্যাঁ, বলো। সিলেবাসে, স্যার সিলেবাসে যে ওই ক্লাসিফিকেশন আপ টু ফাইলা আছে, তো এখানে ক্লাসগুলো সব পড়তে হবে ওখানে তো? আমি তো বলে দিলাম বাবা, ফাইলাম যে গুলো তোমাকে বললাম যে সাব ফাইলাগুলোকে বেশি তুমি ইম্পর্টেন্স দিয়ে পড়বে। ঠিক আছে, দিয়ে প্রত্যেকটার সাব ফাইলার ক্ষেত্রে উদাহরণগুলো দেখে নিলে। আর সেই সঙ্গে যদি কেউ মনে করো যে এগুলো পড়বে, তাহলে পড়তে পারো। বাট তোমরা হচ্ছে কি এই সাব ফাইলার বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে প্রত্যেকের এক্সাম্পল গুলো দেখে নেবে। আর এগুলো আমি এক্সট্রা একটু পড়িয়ে দিলাম, কারণ হচ্ছে কি তোমার যাতে বললাম যে যারা চাও তারা হচ্ছে কি এই সাব ফাইলারগুলো, ক্লাসগুলো বা সুপার ক্লাসগুলো একটু দেখে রাখতে পারো। বুঝতে পারলে? আমি তো বললাম। দেখো তাহলে উদাহরণ আমরা কি বললাম, এদের হচ্ছে কি তোমার আইডেন্টিফাইং ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি দেখলাম
যে প্রথমে বললাম যে এরা প্রায় হচ্ছে তোমার এরা এরা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক হয়, এরা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে কি একটাই তোমার হচ্ছে কি সেল থাকবে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এই টার্মটাকে আমরা কি বলি, যেটা তোমার হচ্ছে কি বলো, এসেলুলার, তোমার হচ্ছে কি ইউনিসেলুলার, এই যে ইউনিসেলুলার। ইউনিসেলুলার, সেলুলার, হ্যাঁ। ঠিক আছে, ইউনিসেলুলার। এবং সেই সঙ্গে বললাম যে আজ পর্যন্ত প্রায় এরা সিঙ্গেল কন্ডিশনে থাকে কিংবা হচ্ছে কি কলোনি ফরমেশনে থাকে, প্রায় 50,000 হচ্ছে কি স্পিসিস পাওয়া গেছে। তার মধ্যে প্রথম যেটা আবিষ্কার হয়েছিল অ্যান্টন ভন লিউয়েনহক, ঠিক আছে, যে প্রোটোজোয়া, তার নাম হচ্ছে কি ভর্টিসেলা তোমার হচ্ছে কি কনভেলেরিয়া। এবং পরবর্তীকালে দেখো আমরা দেখলাম যে এই প্রোটোজোয়ার ক্ষেত্রে এরা ইউনিসেলার হয় ঠিকই, তার পাশাপাশি এরা অনেক বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। তার মধ্যে হচ্ছে কি আমরা দেখলাম যে এরা নিউট্রিশন হচ্ছে কি এদের হোলোজোইক বা হোলোফাইটিক বা অসমোট্রপিক হলে সেপ্রোফাইটিক বা প্যারাসাইটিক হতে পারে। এদের ক্ষেত্রে ইন্ট্রাসেলুলার হচ্ছে কি তোমার ডাইজেশন দেখা যায়, শুধুমাত্র ইউরিনের ক্ষেত্রে মিক্সোট্রপিক। আচ্ছা, এদের রেসপিরেটরি গ্যাসেস গুলো হচ্ছে কি তোমার বডি সারফেস দিয়ে সম্পন্ন হয়, এনারোবিক কন্ডিশনে এদের এক্সপ্রেশনটা হয়, ঠিক আছে। তার পাশাপাশি এদের ক্ষেত্রে এক্সপ্রেশন হচ্ছে ডিফিউশনের মাধ্যমে, বডি সারফেস বা কন্ট্রাক্টাইল ভেকুয়াল সাহায্য করে, অসমো রেগুলেশন করে এরা কন্ট্রাক্টাইল ভেকুয়াল দিয়ে, ঠিক আছে। সেই সঙ্গে এদের দেখলাম রিপ্রোডাকশনটা বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন বা তোমার হচ্ছে কি প্লাজমোটমি ওর বার্ডিং এর মাধ্যমে সম্পন্ন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয় সিনগেমি বা কনজুগেশনের মাধ্যমে, ঠিক আছে। এবং এরা অনেক সময় কি করে না সুপ্তদশায়, মানে তোমার হচ্ছে কি এনভায়রনমেন্ট, মানে যদি আনফেভারেবল কন্ডিশন থাকে তারা তারা কি করে এনসিস্টমেন্ট কন্ডিশনে তারা অবস্থান করে, সোমাটোপ্লাজম এন্ড জার্মপ্লাজম গুলো এদের ডিফারেন্সিয়েট করা থাকে না বলে এদেরকে আমরা ইমোর্টাল বলি, অর্থাৎ অমরণশীল, মানে এরা মরণশীল নয়। এরা হচ্ছে কি তোমার কারণ একটা সেল থেকে ডিভাইড হয়ে গিয়ে মাল্টিপল সেল তৈরি করতে পারে। আর তারপর আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, ঠিক আছে। 4টা সাব ফাইলার রয়েছে, ঠিক আছে, এই 4টা হচ্ছে সাব ফাইলার, আমরা নামগুলো দেখলাম এবং প্রত্যেকের উদাহরণগুলো দেখলাম। দেখো তাহলে আমরা খুব কি বেশি পড়ে নিলাম, খুব বেশি পড়ে নিলাম। প্রথমে আমরা পড়লাম কি 5 কিংডম ক্লাসিফিকেশন, ঠিক আছে। এই 5 কিংডম ক্লাসিফিকেশনটাও মনে রাখবে, কেন এটা মনে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বাকি যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই এই হচ্ছে আমরা আজকে পড়লাম আর কি। এবারে পরের দিন যেটা তোমাদের রয়েছে সিলেবাসে, পরের দিন পড়ানো হবে, তার আগে রবিবার তোমাদের হচ্ছে মক টেস্ট নেওয়া হবে। পরের দিন আমরা কোনটা পড়বো, এই যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন এন্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের ক্ষেত্রে স্ট্রাকচারাল অর্গানাইজেশন কেমন হয় এবং তার রিপ্রোডাকশন কেমন হয়, ঠিক আছে। বলো এবার কার কি বক্তব্য, বলো শুনি এক ধার থেকে, বলো কার কি বলা, বলো। রিপ্রোডাকশন একটা পয়েন্ট ছিল, বার্ডিং আর প্লাজমোটমি। প্লাজমোটমিটা কি? আচ্ছা কোনটা বলো তো, কোনটাই বলছিলে বলো তো। ওই প্রোটোজোয়ার জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে ছিল, এখানে তাই তো। এই যে ফার্স্ট পয়েন্টে। হ্যাঁ, প্লাজমোটমি আর বার্ডিং, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, ওগুলো তো বুঝলাম, বার্ডিংটাও জানি। এদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন প্লাজমোটমিটা মানে জানো, দেখো আমি বলে দিচ্ছি শোনো। আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল, মানে হয় মেল কিংবা ফিমেল, ঠিক আছে, মানে একটাই বডি যখন কি করছে না সেখান থেকে তোমার রিপ্রোডাকশন হচ্ছে, মানে অর্গানিজমস তৈরি হচ্ছে। তো বাইনারি ফিশন তুমি জানো, দ্বিবিভাজন, বা মাল্টিপল ফিশন তুমি জানো, বহু বিভাজন। প্লাজমোটমি ওর ব্লাডিং, প্লাজমোটমি বা ব্লাডিং জিনিসটা, বার্ডিংটা কি, বার্ডিং তুমি জানো যে একটা এমিবা বা তোমার হচ্ছে প্রোটোজোয়া, সে কি করছে, একটা বার্ড ফরমেশন করছে। যেহেতু অনেক সময় এদের ক্ষেত্রে কি হয়, বাই নিউক্লিয়াস তো ওদের দেখা যায়, দ্বিতীয় নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস এখানে চলে গেল, দিয়ে এই জায়গাটায় সাইটোপ্লাজমটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওই সেলটা যে আলাদা হয়ে গেল, সেটা হচ্ছে কি তোমার বার্ডিং, ঠিক আছে, এটাকে আমরা বার্ডিং বলি। কি বলা বুঝতে পারলে? এবার হচ্ছে কি তুমি যেটা বলছো যে প্লাজমোটমি, ঠিক আছে, প্লাজমোটমি বলতে আমরা কি বুঝি, দেখো ইট ইজ ওয়ান টাইপ, প্রথম কথা হচ্ছে ইট ইজ ওয়ান টাইম হচ্ছে কি তোমার কি হয় না সেক্সুয়াল রিপ্রোডাকশন। কি বলা বুঝতে পারলে? এটা হচ্ছে কি তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এটা এই প্লাজমোটমিটা কখন দেখা যায় না, এটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন তখনই ঘটে, হ্যাঁ, যখন কি হয় না মাল্টিনিউক্লিয়েট যে সমস্ত হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে প্রোটোজোয়া রয়েছে, যারা নিউক্লিয়েট, তো এই মাল্টিনিউক্লিয়েট গুলো কি হয় না, যখন একটা সেলের মধ্যে রয়েছে,
যখন কি হয় না, এই প্রত্যেকটা নিউক্লিয়াস যখন হচ্ছে কি এজ এ ইন্ডিভিজুয়াল সেল হিসাবে কাজ করে, যে প্রত্যেকটা সেল নিউক্লিয়াস নিয়ে সেলগুলোই হচ্ছে কি তোমার কি তৈরি করে না, তোমার হচ্ছে কি ডটার সেল তৈরি করে, ডটার সেল তৈরি করে। তখন সেই ব্যাপারটাকে আমরা কি বলছি না, প্লাজমোটমি। তাহলে এই প্লাজমোটমি, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, বার্ডিং অল আর ক্লাসেস অফ দ্য আসেক্সুয়াল রিপ্রোডাকশন। কাদের ক্ষেত্রে না, তোমার হচ্ছে প্রোটোজোয়ার ক্ষেত্রে। বুঝতে পারলে? হ্যাঁ চলো এবার দেখো, তাহলে এই জিনিসগুলো থেকেই থাকবে পরের দিন তোমাদের পরীক্ষায় কোশ্চেন। আর নেক্সট হলে আমরা আবার পরেরটা শুরু করবো। ঠিক আছে, এইভাবেই ক্লাস চলবে তোমাদের, যতগুলো ইউনিট রয়েছে এইভাবেই চলবে, এরকম করেই তোমাদের পড়ানো হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটা থাক, আবার পরে ক্লাসে আমাদের দেখা হবে। ঠিক আছে, গুড নাইট।